হ্যালো শ্রোতা বন্ধুরা, বাংলা অডিও বুক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি দ্যুতি। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে নন্দিত কথাসাহিত্যিক ও গল্পকার শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের একটি সায়েন্স ফিকশনমূলক গল্প, তোমাদের জন্য ভালোবাসা। বরাবরের মতোই শ্রোতাদের কাছে আমাদের একটাই অনুরোধ, বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে যাওয়া যাক মূল গল্পে। উৎসর্গ। বিজ্ঞান সাময়িকীর সম্পাদক মণ্ডলীর অন্যতম জনাব ভূঁইয়া ইকবালের আগ্রহে আমি এই বৈজ্ঞানিক কল্পকাহিনীটি বিজ্ঞান সাময়িকীতে ধারাবাহিকভাবে লিখতে শুরু করি। বই হিসেবে বের হওয়ার সময় কৃতজ্ঞচিত্তে তার কথা স্মরণ করছি। হুমায়ুন আহমেদ। তোমাদের জন্য ভালোবাসা। সবাই এসে গেছেন। কালো টেবিলের চারপাশে সাজানো নিচু চেয়ারগুলিতে চুপচাপ বসে আছেন তারা, এত চুপচাপ যে তাদের নিঃশ্বাস ফেলার শব্দও কানে আসছে না। কিছুক্ষণের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বসবে। কাল রাতের বেলা ভয়ানক জরুরি ছাপ মারা লাল রঙের চিঠি গিয়েছে সবার কাছে। সেখানে লেখা, আসন্ন মহাসংকট নিয়ে আলোচনা, আপনার উপস্থিতি প্রয়োজন। মহাকাশ প্রযুক্তিবিদ্যা ঘোষণাগার প্রধান এস মাথুরের সই করা চিঠি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ বলে পরিচিত মহামান্য ফিহাও হয়তো হাজির থাকবেন এই জরুরি বৈঠকে। চিঠিতে অবশ্য এই কথা উল্লেখ নেই, কখনো থাকে না। অতীতে অনেকবার বিজ্ঞানী সম্মেলনের মহাপরিচালক হিসেবে তার নাম ছাপা হয়েছে, কিন্তু তিনি আসেননি। বলে পাঠিয়েছেন, ভীষণ ঘুম পাচ্ছে, আসতে পারছি না, দুঃখিত। কিন্তু আজ তাকে আসতেই হবে। আজ যে সংকট দেখা দিয়েছে তা তো আর রোজ রোজ দেখা দেয় না। লক্ষ লক্ষ বৎসরেও এক আধবার হয় কিনা কে জানে। এই সময় ফিহার মতো বিজ্ঞানী তার অভ্যাস মতো শুয়ে শুয়ে গান শুনে কাটাবেন, তাও কি হয়? আমার মনে হয় মাথুর এসে পড়তে আর দেরি নেই। যিনি কথা বললেন সবাই ঘুরে তাকালো তার দিকে। স্পষ্টতই বোঝা যাচ্ছে নীরবতা ভাঙার জন্যই নিতান্ত অপ্রয়োজনীয় এই কথাগুলি বলা হয়েছে। দু একজন বক্তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন। বক্তা একটু কেশে বললেন, কাল কেমন ঝড় হয়েছিল দেখেছেন? জানালার একটা কাঁচ ভেঙে গেছে আমার। কথার উত্তরে কাউকে একটা কথাও বলতে না শুনে তিনি অস্বস্তিতে আঙ্গুল মটকাতে লাগলেন। মাথা ঘুরিয়ে এদিক সেদিক তাকাতে লাগলেন। ঘরটি মস্ত বড়, প্রায় হলঘরের মতো। জরুরি পরিস্থিতিতে হাজার দুয়েক বিজ্ঞানীর বসার জায়গা আছে। আজ অবশ্য এসেছেন ২৮ জন। বসবার ব্যবস্থা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের পাশের ফাঁকা জায়গাটায়। পর্দা টেনে নিয়ন্ত্রণ কক্ষকে আলাদা করে রাখা হয়েছে। অদ্ভুত ধরনের ঘর। শীতকালে জমে যাওয়া হ্রদের জলের মতো মসৃণ মেঝে, কালো পাথরের ইমিটেশনে তৈরি দেওয়াল, দেখা যায় না এমন উঁচু ছাদ। যেখানে বিজ্ঞানীরা বসে আছেন তার পাশের ঘরটিতে মহাশূন্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত উড়ে যাওয়া স্টেশন। অভিযাত্রী দল সন্ধানী দলের সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রণ করছে কম্পিউটার সিডিসি। বিজ্ঞানীদের হাজার বছরের সাধনার তৈরি, মানুষের মস্তিষ্কের নিউরনেরও নিখুঁত অনুকরণের তৈরি নিউরন, যার জন্য প্রথম ব্যবহার করা হয়েছে। কে বলবে আজকের এই বৈঠকে হয়তো কম্পিউটার সিডিসিও অংশগ্রহণ করবে? নয়তো ঠিক তার পাশের ঘরেই বৈঠক বসানোর কোনো কারণ নেই। এস মাথুরের আসার সময় হয়েছে ঠিক ১.৫ ঘন্টা আগে। কথাগুলি বলে পদার্থবিদ শ্রুরাজ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। অল্প বয়সেই অকল্পনীয় প্রতিভার পরিচয় দিয়ে তিনি সম্মানসূচক একটি লাল তারা পেয়েছেন। তার আবিষ্কৃত দ্বৈত অবস্থানবাদ নিয়ে ৩ বৎসর ধরেই ক্রমাগত গবেষণা হচ্ছে। সেদিন হয়তো খুব দূরে নয় যখন দ্বৈত অবস্থানবাদ স্বীকৃতি পেয়ে যাবে। বিজ্ঞানীরা শ্রুরার দিকে তাকিয়ে রইলেন। উত্তেজনায় শ্রুরা অল্প অল্প কাঁপছিলেন। তার টকটকে ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। কপালের উপর এসে পড়া লালচে চুলগুলি বাঁ হাতে সরিয়ে তিনি দৃঢ় গলায় বললেন, একটি মিনিটও যেখানে আমাদের কাছে দামি, মাথুর কি করে সেখানে ১.৫ ঘন্টা দেরি করেন ভেবে পাই না। বিরক্তিতে শ্রুরার কাঁধ ঝাঁকাতে লাগলেন। প্রায় চেঁচিয়ে বললেন, মাথুরের মনে রাখা উচিত, সমস্যাটা মারাত্মক সমস্যা। বিজ্ঞানীরা নড়ে চড়ে বসলেন। সমস্যাটি নিঃসন্দেহে মারাত্মক, হয়তো ইতিমধ্যে তা তাদের গ্রাস করতেও শুরু করেছে। এই ঘর, এই গোল কালো রঙের টেবিল, ঘরের ভেতরে ঠান্ডা বাতাস সমস্তই বলছে সময় খুব কম, সময় ফুরিয়ে যাচ্ছে। পৃথিবীর সেরা বিজ্ঞানীদের ভয় পাওয়া মুখের ছায়া পড়েছে ঘরের কালো দেয়ালে। বুকের ভেতর শিরশির করা অনুভূতি নিয়ে তারা নীরবে বসে আছেন। মাঝে মাঝে একটা সময় আসে যখন পুরনো ধারণা বদলে দেওয়ার জন্য মহাপুরুষদের মতো বিজ্ঞানীরা জন্মান। কালজয়ী সেসব অতিমানব মানুষের জ্ঞানের সিঁড়ি ধাপে ধাপে না বাড়িয়ে
লাফিয়ে ধারণাতীত উঁচু ধাপে নিয়ে যান। বিধাতার মতো ক্ষমতাধর এ সমস্ত মানুষেরা বহু যুগে এক আধজন করে জন্মান। জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ শুরু হয় তখন। মানুষের আদিমতা কামনা, দৃশ্য অদৃশ্য যাবতীয় বিষয় আমরা নিয়মের শৃঙ্খলে বেঁধে ফেলব। অজানা কিছুই থাকবে না, অদেখা কিছুই থাকবে না, কোনো রহস্যই রহস্য থাকবে না। যে সময়ের কথা বলা হচ্ছে সে সময়টা পৃথিবীর বিজ্ঞানীদের ক্ষমতার কাল চলছে। পুরনো ধারণা বদলে গিয়ে নতুন নতুন সূত্র ঝড়ের মতো এসে পড়ছে। যে সমস্ত জটিল রহস্যের হাজার বৎসরেরও সমাধান হয়নি, অতীতের তাবৎ বিজ্ঞানীরা যা অসহায়ভাবে দূরে সরিয়ে রেখেছেন, তাদের সমাধান শুধু হয়নি, সে সমাধানের পথ ধরেই নতুন সূত্রাবলী, নতুন ধারণার কম্পিউটার মেমোরি সেলে সঞ্চিত হতে শুরু করেছে। জন্ম হয়েছে ফিহার মতো মহা আঙ্গিকের, যিনি তার তুলনাহীন প্রতিভা নিয়ে ত্রিমাত্রিক সময় সমীকরণের সমাধান করেছেন মাত্র ২৬ বছর বয়সে। জন্ম হয়েছে পদার্থবিদ এস মাথুরের। মানুষের তৈরি কৃত্রিম নিউরন নিয়ে তৈরি হয়েছে মানবিক আবেগ সম্পন্ন কম্পিউটার সিডিসি। গ্রহ থেকে গ্রহে, মহাকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে পড়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। কে বলে জ্ঞানের শেষ নেই, সীমা নেই? মানুষের শৃঙ্খলে বাধা পড়তেই হবে জ্ঞানকে। বিজ্ঞানের পিছু ফেরবার রাস্তা নেই। আরও জানো, আরও বেশি জানো। এমন যখন অবস্থা, ঠিক তখন আবিষ্কৃত হলো টাইফা গ্রহ, অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জের একপাশে পড়ে থাকা ছোট্ট একটি নীল রঙের গ্রহ। চারপাশে উজ্জ্বল ধোঁয়াটে রঙের ছায়াপথের মাঝামাঝি এই গ্রহ। এটি হঠাৎ আবিষ্কার। বৃহস্পতির কাছাকাছি মহাকাশ গবেষণা মন্দির থেকে পর্যবেক্ষণ করা হচ্ছিল WGK-166, একটি সাদা বামন নক্ষত্রকে, যা দ্রুত উজ্জ্বল হতে উজ্জ্বলতর হয়ে উঠছে, প্রবল বিস্ফোরণে গুড়িয়ে যাবার জন্যে। বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করলেন সাদা বামন নক্ষত্র থেকে বেরিয়ে আসা বিকিরণ তেজের প্রায় ৬০ ভাগ কেউ যেন শুষে নিচ্ছে। এই প্রকাণ্ড ক্ষমতাকে কে টেনে নিতে পারে? অন্য কোনো গ্রহের কোনো উন্নত প্রাণীকে এই মহাশক্তিকে কাজে লাগাবার জন্য চেষ্টা করছে? যদি তাই হয়, তবে সে প্রাণী কত উন্নত! আবিষ্কৃত হল টাইফা গ্রহ, বৃহস্পতির কাছাকাছি মহাজাগতিক স্টেশন নিনুপ ৩৭-এর অধিনায়ক টাইফার অনন্য সাধারণ আবিষ্কার। সেই স্টেশনের সবাই অতি সম্মানসূচক ২ নীলতারা উপাধি পেলেন। টাইফা গ্রহের সঙ্গে যোগাযোগ হতে সময় লাগল ১ বৎসর। পৃথিবীর বিজ্ঞানীরা হকচকিয়ে গেলেন। টাইফা গ্রহের গণিতশাস্ত্রের খবর আসতে লাগল। বিস্মিত বিজ্ঞানীরা কি করবেন বুঝতে পারলেন না। সমস্তই তাদের জ্ঞান ও বুদ্ধির অগোচরে। সেখানে সময় বলে কি কিছুই নেই? সময়কে সবসময় শূন্য ধরা হচ্ছে কেন? বস্তু বলে কি কিছু নেই? বস্তুকে শূন্য ধরা হচ্ছে কেন? শক্তিকে ২ মাত্রার হিসেবে ব্যবহার করা হচ্ছে কেন? মহাঙ্গিক ফ্রিহা পৃথিবীর সব অঙ্কবিদরা নতুন গণিতশাস্ত্রের নিয়মাবলী পরীক্ষা করতে লাগলেন। ভূতরের সব গণিতবিদ্যা, পদার্থবিদ্যা কোত্থেকে কি হচ্ছে? তাদের ফলাফল হিসেবে মহাশূন্যে কোথাও কোনো বস্তু নেই। চারিদিকে অনন্ত শূন্য, মানুষ মহাজাগতিক শক্তির একটি আংশিক ছায়া। তাহলে আমাদের ভাবনা চিন্তা, আমাদের অনুভূতি, ক্ষুধা, তৃষ্ণা, প্রেম, ভালোবাসা সমস্তই কি মিথ্যা? ছায়ের উপরই জন্ম মৃত্যু? পৃথিবীর খবরের কাগজগুলোতে আজগুবি সব খবর বেরোতে লাগলো। কেউ কেউ লিখল টাইফা গ্রহের মানুষরা পৃথিবী ধ্বংস করে দিচ্ছে। কেউ লিখল তারা পৃথিবীতে তাদের ঘাঁটি বানানোর জন্য পৃথিবীর বিজ্ঞানীদের সঙ্গে ষড়যন্ত্র করছে। কেউ লিখল মহাবিজ্ঞানীদের মাথা গুলিয়ে ফেলবার জন্যই তারা আজগুবি সব তথ্য পাঠাচ্ছে। গুজবের পিঠে ভর করেই গুজব চলে। টাইফা গ্রহ নিয়ে অজস্র বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা হতে থাকলো। ২ জন পরিচালক নিয়ে 3 ডাইমেনশনাল ছবি তৈরি করলেন। ছবির নাম নরক থেকে আসছি। কেমন একটা অদ্ভুত ধারণা ছড়িয়ে পড়ল। টাইফা গ্রহের বিজ্ঞানীরা নাকি পৃথিবীর বিজ্ঞানপল্লী শিরানে এসে যাবতীয় বৈজ্ঞানিক কাজকর্ম নিয়ন্ত্রণ করছে। মহাশূন্য গবেষণা বিভাগ, খাদ্য উৎপাদন বিভাগ তাদের নিয়ন্ত্রণে। বাধ্য হয়ে এস মাথুর সাংবাদিক সম্মেলন ডাকলেন। জনসাধারণকে সমস্ত কিছু বুঝিয়ে বলতে হবে। অমূলক ভয়ভীতি সরিয়ে দিয়ে আস্থা ফিরিয়ে আনতে হবে। বিজ্ঞানপল্লীর শিরানের সবারই সর্বপ্রথম অবিজ্ঞানীরা নিমন্ত্রিত হলেন। বিজ্ঞান পরিষদের মহাপরিচালক এস মাথুর বলছি। বিজ্ঞানপল্লী শিরানের সর্বপ্রথম নিমন্ত্রিত অতিথিরা, আমাদের সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। শুরুতেই টাইফা গ্রহ সম্বন্ধে আপনাদের যাবতীয় ধারণার পরিসমাপ্তি ঘোষণা করছি। টাইফা গ্রহ নিয়ে আপনারা যত ইচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনা করুন, ছবি তৈরি করুন, আমাদের কোনো আপত্তি নেই। নরক থেকে আসছি ছবিটা আমার নিজেরও অত্যন্ত ভালো লেগেছে। গ্যালারিতে বসা দর্শকরা এস মাথুরের এই কথায় হৈ হৈ করে হাততালি দিতে লাগলেন।
তালির শব্দ কিছুটা কমে আসতেই এস মাথুর তার নিচু ও স্পষ্ট কথা বলার বিশেষ ভঙ্গিতে আবার বলে চললেন, আমাদের বক্তব্য হচ্ছে আমরা উন্নত ধরনের প্রাণীর সন্ধান টাইফা গ্রহে পেয়েছি। একজন দর্শক চেঁচিয়ে বললেন, তারা কি দেখতে মানুষদের মতো? তারা দেখতে কেমন তা দিয়ে আমার বা আপনার কারো কোনো প্রয়োজন নেই, তবে তারা নিঃসন্দেহে উন্নত জীব। তারা ওমিক্রন 10 রশ্মির সাহায্যে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা ওমিক্রন রশ্মির যে সংকেত পাঠাচ্ছি তা তারা বুঝতে পারছে এবং তারা সেই সংকেতের সাহায্যেই আমাদের খবর দিচ্ছে। এত অল্প সময়ে সংকেতের অর্থ উদ্ধার করে সেই সংকেতের খবর পাঠানো নিঃসন্দেহে উন্নত শ্রেণীর জীবের কাজ। হলঘর নিঃশব্দ হয়ে এস মাথুরের কথা শুনছে। শুধু কয়েকটা মুভি ক্যামেরার শা ছটছট শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এস মাথুর বলে চললেন, আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, টাইফা গ্রহ গণিত ও পদার্থবিদ্যার বিভিন্ন সূত্রাবলী সম্পর্কে যা বলতে চায় তা হতে পারে না, তা অসম্ভব। কথা শেষ না হতেই নীলকোট পরা এক সাংবাদিক বাঘের মতো লাফিয়ে উঠলেন, চেঁচিয়ে বললেন, কেন হতে পারে না? কেন অসম্ভব? আমরা বুঝতে পারছি না বলে? এস মাথুর বললেন, তাদের নিয়মে সময় বলে কিছু নেই। একজন অনায়াসে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে চলাফেরা করতে পারে। এই অসম্ভব ও হাস্যকর। সাংবাদিক চড়া গলায় বললেন, কেন হাস্যকর? 1000 বছর আগেও তো পৃথিবীতে টাইম মেশিন নিয়ে গল্প চালু ছিল। এস মাথুর বললেন, গল্প ও বাস্তব ভিন্ন জিনিস। আপনি একটি গল্প পড়লেন যে একটি লোক হঠাৎ একটি পাখি হয়ে আকাশে উড়ে গেল। বাস্তবে আপনি সেরকম কোনো পাখি হয়ে উড়ে যেতে পারেন না, পারেন কি? কথা শেষ না হতেই দর্শকরা হো হো করে হেসে উঠল এবং বিক্ষিপ্তভাবে হাততালি পড়তে লাগল। সাংবাদিক লাল হয়ে বললেন, আমি পাখি হবার কথা বলছি না, আপনি কথা এড়িয়ে যাবার চেষ্টা করছেন। এস মাথুর হাসি মুখে বললেন, না, আমি এড়িয়ে যাচ্ছি না। টাইম মেশিনের কল্পনা কতটুকু অবাস্তব তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন একটা টাইম মেশিন তৈরি করলাম। মেশিনে চড়ে আমরা চলে গেলাম অতীতে, যখন আপনার জন্মই হয়নি। আপনার বাবার বয়স মাত্র 12। মনে করুন আপনার সেই 12 বছর বয়সের বাবাকে আমি খুন করে আবার টাইম মেশিনে চড়ে বর্তমানে এসে হাজির হলাম। এসে দেখি আপনি সিরানপল্লীতে দাঁড়িয়ে আমার বক্তৃতা শুনছেন, অথচ তা হতে পারে না, কারণ আপনার বাবা 12 বছর বয়সে মারা গেছেন। অতএব আপনার জন্ম হতেই পারে না। সাংবাদিক বললেন, আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করবেন। কিছুক্ষণ আর কোনো কথাবার্তা শোনা গেল না। হঠাৎ উঠে দাঁড়ালেন মহামান্য ফিহা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ, দুর্লভ 3 লাল তারা সম্মানের অধিকারী, ত্রিমাত্রিক যৌগিক সময় সমীকরণের নির্ভুল সমাধান দিয়ে যিনি সমস্ত বিজ্ঞানীদের স্তম্ভিত করে রেখেছেন। ফিহা মাথা নিচু করে হেঁটে গেলেন মাথুরের কাছে, বললেন, আমি কিছু বলবো? সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। ফিহা বলে চললেন, কাল আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার একটা পোষা বেড়াল ছানা আছে, সাদা রঙের, ধবধবে সাদা, বিলিয়ার্ড বলের মতো। ওর কি একটা অসুখ করেছে, সারা রাত বিরক্ত করেছে আমাকে। যাই হোক, শেষ পর্যন্ত ভোর রাতে ঘুমোতে গেছি। হঠাৎ মনে হলো টাইফা গ্রহের বিজ্ঞান নিশ্চয়ই নির্ভুল। আচমকা মনে হলো সময় সংক্রান্ত আমার যেসব সূত্র আছে সেখানে সময়কে শূন্য রাখলেও উত্তর নির্ভুল হয়। শুধু বস্তুকে ভিন্ন খাতায় নিয়ে যেতে হয়। আমি দেখাচ্ছি করে। ফিহা ব্ল্যাকবোর্ডের কাছে চলে গেলেন। একটির পর একটি সূত্র লিখে অত্যন্ত দ্রুতগতিতে অঙ্ক কষে চললেন। পরবর্তী 15 মিনিট শুধু চকের খসখস শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ফিহা একসময় বোর্ড ছেড়ে ডায়াসে উঠে এসে বললেন, সবাই বুঝতে পেরেছেন আশা করি? দর্শকদের কেউই বুঝতে পারেনি কিছুই, শুধু অঙ্ক কষার ধরন দেখে স্তম্ভিত হয়ে গেছেন। সবাই মাথা নাড়লেন, যেন খুব বুঝতে পেরেছেন। ফিহা বললেন, এখন মুশকিল কি হয়েছে জানেন? তারা এত উপরের স্তরে পৌঁছে গেছে যে তাদের কোনো কিছুই এখন আর আমাদের ধারণায় আনা সম্ভব নয়। তাদের গণিত বলুন, তাদের পদার্থ বলুন, রসায়নবিদ্যা, জীববিদ্যা কিছুই নয়। এবার বিজ্ঞানীদের ভেতর একজন দাঁড়িয়ে বললেন, কেন সম্ভব নয়? ফিহা বিরক্ত হয়ে বললেন, আমার এখনই বাড়ি যাওয়া প্রয়োজন। বেড়ালছানা রাত থেকে কিছু খায়নি, তাকে গ্লুকোজ ইন্টারভেনাস দিতে হবে। মাথুর বললেন, আপনি চলে গেলে কি করে হবে? ফিহা বললেন, আমি থাকলেই বুঝি সে গ্রহটা আবার ফিরে আসবে? সেদিন সন্ধ্যাতেই আভ্যন্তরীণ বেতার বহির্বিশ্ব বেতার থেকে জরুরি নির্দেশাবলী প্রচারিত হলো। আমি বিজ্ঞান পরিষদের মহাপরিচালক এস মাথুর বলছি।
এই মুহূর্ত থেকে পৃথিবীর উপনিবেশ মঙ্গল ও চন্দ্র এবং পৃথিবীর যাবতীয় মহাজাগতিক স্টেশনে চরম সংকট ঘোষণা করা হলো। টাইফা গ্রহ যেরকম কোনো কারণ ছাড়াই মহাশূন্যে মিশে গেছে, তেমনি অত্যন্ত দ্রুততার সঙ্গে অন্যান্য গ্রহ ও নক্ষত্র মিশে যাচ্ছে। আমাদের কম্পিউটার সিডিসি কত পরিধি, কোন পথ এবং কত গতিতে এই অদ্ভুত ব্যাপার হচ্ছে তা বের করতে সক্ষম হয়েছে। দেখা গিয়েছে যে এই গতিপথ চক্রাকার। তাই টাইফা গ্রহ থেকে শুরু হয়ে আবার সেখানেই শেষ হবে। দুর্ভাগ্যক্রমে পৃথিবী, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি ও শনি এই আওতায় পড়েছে। হিসাব করে দেখা গেছে পৃথিবী আর 1 বৎসর 3 মাস 15 দিন পর এই দুর্ভাগ্যের সম্মুখীন হবে। বিজ্ঞানীরা কি করবেন তা স্থির করতে চেষ্টা করছেন। আপনাদের প্রতি নির্দেশ, আতঙ্কগ্রস্ত হবেন না। আতঙ্কগ্রস্ত হলে এই বিপদ থেকে যখন রক্ষা পাওয়া যাবে না, তখন আতঙ্কগ্রস্ত হয়ে লাভ কি? 2. যার যা করণীয় তিনি তা করবেন। 3. কোনো প্রকার গুজবকে প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন, পৃথিবীর বিজ্ঞানীরা সবসময় আপনাদের সঙ্গেই আছেন। যা অবশ্যম্ভাবী তাকে হাসি মুখে বরণ করতে হবে, নিশ্চয়ই। তবু বলছি, বিজ্ঞানীদের উপর আস্থা হারাবেন না। কালো টেবিলের চারপাশে নিচু চেয়ারগুলিতে বিজ্ঞানীরা বসে আছেন। পদার্থবিদ শ্রুরা বললেন, আমরা কি অনন্তকাল এখানে বসে থাকব? এস মাথুর যদি 5 মিনিটের ভেতর না আসেন তবে আমি চলে যাব। ঠিক তক্ষুনি এস মাথুর এসে ঢুকলেন। এক রাতের ভেতরই তার চেহারা বদলে গিয়ে কেমন হয়ে পড়েছে। চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, গালের চামড়া ঝুলে পড়েছে। কোনো রকমে বললেন, আমি দুঃখিত, আমার অনেক দেরি হয়ে গেছে। আমি এতক্ষণ চেষ্টা করছিলাম ফিহাকে আনতে। তিনি কিছুতেই আসতে রাজি হলেন না। প্রেরি অঞ্চলে চলে গেছেন হাওয়া বদল করতে। এত বড় বিপদ অথচ? শ্রুরা মুখ বিকৃত করে বললেন, ওর প্রাণদণ্ড হওয়া উচিত। যত বড় প্রতিভাই হোক, প্রাণদণ্ড তার যোগ্য পুরস্কার। মাথুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হাতলে হাত রাখবার আগেই গাড়ি ছেড়ে দিল। এত অল্প সময় কি করে যে গতি এমন বেড়ে যায়, ভাবতে ভাবতে লি বাতাসের ধাক্কা সামলাতে লাগলো। হাতল খুব শক্ত করে ধরে আছে, তবু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। বাঁ হাতে মস্ত একটা ব্যাগ থাকায় সে হাতটা অকেজো। দেরি করবার সময় নেই। ট্যুরিস্ট ট্রেনগুলি অসম্ভব গতিতে চলে। কে জানে, হয়তো এরই মধ্যে ঘন্টায় 200 মাইল দিয়ে দিয়েছে। মনে হচ্ছে হাতের কালো ব্যাগটা ছুটে বেরিয়ে যাবে। এই মেয়ে, ব্যাগ ফেলে 2 হাতে হাতল ধরো। বুড়ো মতো এক ভদ্রলোক উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন। ঠিক কখন যে তিনি দরজার পাশে এসে দাঁড়িয়েছেন লি লক্ষ্যই করেনি। সে চেঁচিয়ে বলল, ব্যাগ ফেলে যাব না, আপনি আমার কোমরের বেল্ট ধরে টেনে তুলুন না, দয়া করে। লি ধাতস্থ হতে সময় লাগলো। হাঁপাতে হাঁপাতে বলল, ধন্যবাদ, আর একটু হলেই উড়েই যেতাম। ভদ্রলোক হেসে ফেললেন। লজ্জিতভাবে বললেন, এই কামরার বিপদ সংকেত বোতামটা আমি খুঁজে পাইনি, পেলে এত অসুবিধা হতো না। ওই তো বোতামটা, কি আশ্চর্য, এটা দেখেননি? হুম, বুড়ো মানুষ তো। লির মনে হলো এই লোকটা তার খুব চেনা, যেন দীর্ঘকালের গভীর পরিচয়। অথচ কোথায় কি সূত্রে তার কিছুই মনে পড়ছে না। লি বলল, আপনাকে চিনি চিনি মনে হচ্ছে। হচ্ছে নাকি? আপনি কি সিনেমায় অভিনয় করেন? সিনেমার লোকদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে খুব চেনা চেনা মনে হয়। তাই নাকি? হ্যাঁ। আপনি কখনো সিনেমার অভিনেতাদের রাস্তায় দেখেননি? না। আমি দেখেছি, হাপারকে 2 দিন দেখেছি। তুমি কি নিজেও সিনেমা করো? না। কেন বলুন তো? খুব সুন্দর চেহারা তোমার, সেজন্যই বলছি। যান, বেশ লোক তো আপনি। কি নাম তোমার? লি। শুধু লি? হ্যাঁ, শুধু লি। লি চুলের ক্লিপ খুলে দিয়ে চুল আঁচড়াতে লাগলো। বুড়ো ভদ্রলোক হাসতে হাসতে পা নাচাতে লাগলেন। লি বলল, এই সম্পূর্ণ কামরা আপনি রিজার্ভ করেছেন? হ্যাঁ। আপনি খুব বড়লোক বুঝি? হ্যাঁ। সত্যি বলছি, আমারও খুব বড়লোক হতে ইচ্ছে করে। কি করো তুমি? প্রাচীন বই বিভাগে কাজ করি। জানেন, আমি অনেক প্রাচীন বই পড়ে ফেলেছি। বেশ তো। জানেন, হিতার বলে একটা বই পড়ে আমি কত যে কেঁদেছি। তুমি দেখি ভারী ছেলে মানুষ, বই পড়ে বুঝি কেউ কাঁদে? আপনি বুঝি বই পড়েন না? পড়ি, তবে কাঁদি না। তাছাড়া বাজে বই পড়ার সময় কোথায় বলো? লি বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার মনে হলো বুড়ো ভদ্রলোকটি
তাকে খুব ভালো করেই চেনেন। কথা বলছেন এমনভাবে যেন কতদিনের চেনা, অথচ কথার ভেতর কোনো মিল নেই। লি বলল, পৃথিবী যে ধ্বংস হয়ে যাচ্ছে এতে আপনার খারাপ লাগে না? না। কেন? ধ্বংস তো একদিন হতেই হবে। কিন্তু আপনি যে মরে যাবেন। আর পৃথিবী ধ্বংস না হলেই বুঝি আমি অমর হয়ে থাকব? লি চুপ করে থাকলো। হু হু করে ছুটে চলছে গাড়ি। ভদ্রলোক শুয়ে শুয়ে নিবিষ্ট মনে কি যেন পড়ছেন। কোনো দিকে হুঁশ নেই। কি এমন বই এত আগ্রহ করে পড়া হচ্ছে? দেখতে গিয়ে লি হতবাক। শিশুদের একটা ছড়ার বই, আবোল তাবোল ছড়া। লি অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছড়ার বই পড়তে আপনার ভালো লাগছে? খুব ভালো লাগছে। পড়লে তোমারও ভালো লাগবে। এই দেখো না কি বলছে, কর ভাই হল্লা, নেই কোনো বল্লা, চারদিকে ফল্লা। লি বিস্মিত হয়ে বলল, বল্লাই বা কি আর ফল্লাই বা কি? আবোল তাবোল লিখলেই হলো? ভদ্রলোক বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বললেন, না, কোনো অর্থ অবশ্যই আছে, তবে শুধুমাত্র ধ্বনি থেকেই তো একটা অর্থ পাওয়া যাচ্ছে না। কিরকম? ছড়াটা শুনেই কি তোমার মনে হয়নি যে কোনো অসুবিধা নেই, হল্লা করে বেড়াও, তাই না? লি মাথা নাড়ল। সে ভাবল, লোকটি কে হতে পারে? এত পরিচিত মনে হচ্ছে কেন? তাকানোর ভঙ্গি, কথা বলার ভঙ্গি, সমস্তই যেন কত চেনা, অথচ কিছুতেই মনে আসছে না। নিঃশব্দে ট্রেন চলছে। সন্ধ্যা হয়ে আসায় হলুদ বিষণ্ণ আলো এসে পড়েছে ভেতরে। এই সময়টাতে সবকিছুই অপরিচিত মনে হয়। জানালা দিয়ে তাকালেই দ্রুত সরে সরে যাওয়া গাছগুলোকেও মনে হয় অচেনা। সঙ্গী ভদ্রলোক কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছেন। লি কিছু করার না পেয়ে ধূসর রঙের টেলিভিশন সেটটি চালু করে দিল। সেই একঘেয়ে পুরনো অনুষ্ঠান, ঘন ঘন জরুরি নির্দেশাবলী। গুজব ছড়াবেন না, বিজ্ঞানীরা আপনাদের সঙ্গেই আছেন, মহাসংকট আসন্ন। সেখানে ধৈর্য হারানোর মানেই বিপর্যয়। এই জাতীয় খবর শুনলে মন খারাপ হয়ে যায় লির। ভুতুরে টাইফা গ্রহ সবকিছু কেমন উল্টে পাল্টে দিল। লির কতই বা বয়স, কিছুই দেখা হয়নি। মঙ্গল গ্রহে নয়, বুধ নয়, এমনকি চাঁদে পর্যন্ত যায়নি। এমন করেই সব শেষ হয়ে যাবে? লির চোখ ছলছল করতে থাকে। একবার যদি দেখা করা যেত মাথুর কিংবা ফিহার সঙ্গে, নিদেন পক্ষে সিরানপল্লীর যে কোনো একটি বিজ্ঞানের সঙ্গে। কিন্তু তা তো সম্ভব নয়। বিজ্ঞানীরা কারোর সঙ্গেই দেখা করেন না, তারা অসম্ভব ব্যস্ত। চেষ্টা তো লি কম করেনি। কি হয়েছে লি? লি চমকে বলল, কিছু হয়নি তো। কাঁদছিলে কেন? কাঁদছি না তো। পৃথিবীর জন্য কি কষ্ট হয়? পৃথিবীর জন্য না, আমার নিজের জন্যই কষ্ট হয়। আচ্ছা, আমি তোমার মন ভালো করে দিচ্ছি, একটা হাসির গল্প বলছি। বলুন। ভদ্রলোক বলে চললেন, জীববিদ্যার এক অধ্যাপক প্রতিদিন দুপুরে বড়সড় একটা মাটন চপ খেয়ে ক্লাস নিতে যান। একদিন তিনি ক্লাসে এসে বসে বললেন, আজ তোমাদের ব্যাঙের হৃৎপিণ্ড পড়াবো। এই দেখো, একটি ব্যাঙ। ছেলেরা সমস্বরে বলল, ব্যাঙ কোথায় স্যার? এটি তো একটা চপ। অধ্যাপক বিব্রত হয়ে বললেন, সে কি, আমি তাহলে কি দিয়ে লাঞ্চ সেরেছি? লি ম্লান হেসে চুপ করে রইল। ভদ্রলোক বললেন, তুমি হাসলে না যে, ভালো লাগেনি? লেগেছে, কিন্তু টেলিভিশন দেখলেই আমার মন খারাপ হয়ে যায়। ইচ্ছা হয় একবার মাথুর কিংবা ফিহার সঙ্গে দেখা করি। তাদের সঙ্গে দেখা করে তুমি কি করবে? আমার কাছে একটা অদ্ভুত জিনিস আছে। এটা খুব প্রাচীন বই, ৫,০০০ বছর আগের লেখা, মাইক্রোফিল্ম করা। বই ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ পেয়েছি। কি আছে সেখানে? না পড়লে বুঝতে পারবেন না। সেখানে ফিহার নাম আছে, সিরানপল্লীর কথা আছে, এমনকি পৃথিবী যে ধ্বংস হয়ে যাচ্ছে সে কথাও আছে। বুড়ো ভদ্রলোক চেঁচিয়ে বললেন, আরে থামো থামো, ৫,০০০ বছর আগের বই, অথচ ফিহার নাম আছে? লি উত্তেজিত হয়ে বলল, সমস্ত না শুনলে আপনি এর গুরুত্ব বুঝতে পারবেন না। আমি এর গুরুত্ব বুঝতে চাই না। আমি উদ্ভট কোনো কিছুতেই বিশ্বাস করি না। লি রেগে গিয়ে বলল, আপনি উদ্ভট কোনো কিছুতে বিশ্বাস করেন না কারণ আপনি নিজেই একটা উদ্ভট জিনিস। ভদ্রলোক হা হা করে হেসে ফেললেন। লি বলল, আমি যদি মাথুর কিংবা ফিহার কিংবা সিরানপল্লীর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতাম, তবে দেখতেন কেমন হইচই পড়ে যেত। ভদ্রলোক বললেন, তুমি কোথায় নামবে? স্টেশন 5007-এ। তৈরি হও, সামনেই 5007।
বেশ আনন্দে কাটলো তোমাকে পেয়ে। তবে তুমি ভীষণ কল্পনাবিলাসী, তোমাকে দিয়ে কিছু হবে না। কল্পনাবিলাসীরা তো অল্পতেই রাগে, জানেন না? ঝাঁকুনি দিয়ে থেমে গেল ট্রেন। ব্যস্ত হয়ে ভদ্রলোক একটা ওভারকোট পরে নীল রঙের ত্রিভুজাকৃতির একটা কার্ড বের করে লিখে দিলেন, তুমি ভীষণ রেগে যাচ্ছ। নাও, তোমাকে খুশি করে দিচ্ছি। এটা নিয়ে সিরানপল্লির যেখানে ইচ্ছা যেতে পারবে, যার সঙ্গে ইচ্ছা কথা বলতে পারবে। খুশি হলে তো? রাগ নেই তো আর? লি দেখল নীল কার্ডে জ্বলজ্বল করছে 3টা লাল তারা, নিচে ছোট্ট একটি নাম, ফিহা। স্বপ্ন দেখছে না তো সে? ইনিই মহান ফিহা। এই জন্যই এত পরিচিত মনে হচ্ছিল। লির চোখ আবেগে ঝাপসা হয়ে এলো। ফিহা বললেন, নেমে যাও মেয়ে, নেমে যাও, গাড়ি ছেড়ে দিচ্ছে। কে? আমি শ্রুরা, ভেতরে আসতে পারি? এসো। ঘরে হালকা নীল রঙের বাতি জ্বলছিল। মার্থুর টেবিলে ঝুঁকে কি যেন পড়ছিলেন। শ্রুরার দিকে চোখ তুলে তাকালেন। এত রাতে আপনার ঘরে আসার নিয়ম নেই, কিন্তু। শ্রুরা চেয়ার টেনে বসল। তার স্বভাবসুলভ উদ্ধত চোখ জ্বলতে লাগলো। মাথুর বললেন, এখন কোনো নিয়ম টিয়ম নেই শ্রুরা। তুমি কি কিছু বলতে এসেছো? হ্যাঁ, কিন্তু আমি এখন কিছু শুনতে চাই না। 4 রাত ধরে আমার ঘুম নেই, আমি ঘুমোতে চাই। এই দেখো, আমি একটা প্রেমের গল্প পড়ছি, মন হালকা হয়ে সুনিদ্রা হতে পারে এই আশায়। শ্রুরা কাঁধ ঝাঁকিয়ে হাসল। আমিও ঘুমোতে পারি না, তার জন্য আমি রাত জেগে জেগে প্রেমের গল্প পড়ি না। অবসর সময়টাও আমি ভাবতে চেষ্টা করি। সিডিসির রিপোর্ট তো দেখেছ? হ্যাঁ, দেখেছি। ধ্বংস রোধ করার কোনো পথ নেই। যখন নেই তখন রাতে একটু শান্তিতে ঘুমোতে চেষ্টা করা কি উচিত নয়? চিন্তা এবং পরিকল্পনার জন্য তো সমস্ত দিন পড়ে রয়েছে। থাকুক পড়ে, আমি একটা সমাধান বের করেছি। মাথুর প্রায় লাফিয়ে উঠলেন। তুমি বলতে চাও পৃথিবী রক্ষা পাবে? না, তবে। শ্রুরা কথা না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মাথুরের দিকে। ঠান্ডা গলায় বলল, আপনার এমন উত্তেজনা মানায় না, আপনি অবসর গ্রহণ করুন। তুমি কি বলতে চাও, বলো। আমি একটি সমাধান বের করেছি। পৃথিবী রক্ষা পাবার পথ নেই, কিন্তু মানুষ বেঁচে থাকবে। লক্ষ লক্ষ বৎসর পর আবার সভ্যতা জন্ম হবে। ফিহার মতো, মাথুরের মতো, শ্রুরার মতো বিজ্ঞানীরা জন্মাবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। শ্রুরা, তুমি নিজেও উত্তেজিত। দুঃখিত। আপনি কি পরিকল্পনাটি শুনবেন? এখন নয়, দিনে বলো। আপনাকে এখনই শুনতে হবে, সময় হাতে নেই। শ্রুরা ঘরে উজ্জ্বল বাতি জ্বেলে দিলেন। মাথুর তাকিয়ে রইলেন শ্রুরার দিকে। দুর্লভ আত্মবিশ্বাসে ভরপুর এই যুবকটিকে তার হিংসা হতে লাগলো। শ্রুরা খুব শান্ত গলায় বলে যেতে লাগলো। শুনতে শুনতে মাথুর একসময় নিজের রক্তে উত্তেজনা অনুভব করতে লাগলেন। বছর 30 আগে মিটস নামে একটা মহাশূন্যযান তৈরি করা হয়েছিল। আদর করে তাকে ডাকা হতো দ্বিতীয় চন্দ্র বলে। আকারে চন্দ্রের মতো এত বিরাট না হলেও সেটিকে ছোটখাটো চন্দ্র অনায়াসে বলা যেত। মহাজাগতিক রশ্মি থেকে সংগ্রহিত শক্তিতে এটিকে কল্পনাতীত বেগে চলবার মতো ব্যবস্থা করা হয়েছিল। 2টি পূর্ণাঙ্গ ল্যাবরেটরি ছিল এরই মধ্যে। একটি ছিল মহাকাশের বিভিন্ন নক্ষত্রপুঞ্জে প্রাণের বিকাশ সম্পর্কে গবেষণা করার জন্যে। বিজ্ঞানী মিটসের তত্ত্বাবধানে এই অসাধারণ যন্ত্রযান তৈরি হয়েছিল, নামকরণও হয়েছিল তার নামানুযায়ী। এটি তৈরি হয়েছিল তারই একটি তত্ত্বের পরীক্ষার জন্য। মিটস দেখলেন নক্ষত্রপুঞ্জ NGC 1303 আলোকের চেয়েও দ্রুত গতিতে সরে যাচ্ছে। আলোর কাছাকাছি গতিসম্পন্ন নক্ষত্রপুঞ্জের সন্ধান পাওয়া গেছে অনেক আগে। এই প্রথম তিনি বিজ্ঞানের সূত্রে সম্ভব নয় এমন একটি ব্যাপার পরখ করলেন। তিনি অসাধারণ মেধার অধিকারী ছিলেন এবং খুব অল্প সময়ে এর ব্যাখ্যা করলেন। তিনি বললেন, আলোর গতি ধ্রুব নয়, এটি ভিন্ন ভিন্ন পরিমণ্ডলে ভিন্ন। স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মাবলীও ভিন্ন ভিন্ন পরিমণ্ডলে ভিন্ন। মিটস এটা ব্যাখ্যা করেই চুপ করে গেলেন। তৈরি করলেন মহাশূন্যযান মিটস, যা পাড়ি দেবে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ। তা ছাড়িয়েও বহু দূরে NBP 203 নক্ষত্রপুঞ্জে। সেখানে পৌঁছতে তার যুগের পর যুগ লেগে যাবে, কিন্তু পৌঁছবে ঠিক। সঙ্গে সঙ্গে মিটসের ধারণা সত্য বা মিথ্যা প্রমাণিত হবে। তার দুর্ভাগ্য, মহাশূন্যযানটি প্রস্তুত হবার পরপর তিনি মারা যান। তার পরিকল্পনাও স্থগিত হয়ে যায়। বিজ্ঞানীরা তখন প্রতি বস্তুর ধমকে বিশেষ সূত্রে ব্যাখ্যা করতে ব্যস্ত হয়ে উঠেছেন। শ্রুরার পরিকল্পনা আর কিছুই নয়, পৃথিবীর একদল শিশু মিটসে করে দূরে সরিয়ে দেওয়া।
শিশুরা স্বয়ংক্রিয় যন্ত্রে মহাশূন্যযানের ভেতরে শিক্ষা লাভ করবে। বিজ্ঞানের বিভিন্ন সূত্র মাইক্রোফিল্ম করে রাখা হবে মহাশূন্যযানের এক লাইব্রেরি কক্ষে। এইসব শিশু বড় হবে, তাদের ছেলেমেয়ে হবে, তারাও শিখতে থাকবে, তারাও বড় হবে। থামো থামো, বুঝতে পেরেছি। মাথুর হাত উঁচিয়ে শ্রুরাকে থামতে বললেন। বললেন, কতদিন তারা এরকম করে ঘুরবে? যতদিন বসবাসযোগ্য কোনো গ্রহ না পায়, যতদিন মহাশূন্য থাকবে ততদিন খাদ্যের কোনো অসুবিধা নেই। তা নেই, তা নেই, কিন্তু। আবার কিন্তু কিসের? মহাশূন্যযান তৈরি আছে। কাজ যা করতে হবে তা হলো ল্যাবরেটরি দুটি সরিয়ে মাইক্রোফিল্ম লাইব্রেরি এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো। তার জন্য 3 মাস সময় যথেষ্ট। এই দায়িত্ব আমার। মাথুর চুপ করে রইলেন। শ্রুরা মাথুর চুপ করে রইলেন। শ্রুরা অসহিষ্ণু হয়ে মাথা ঝাঁকালেন। আপনার চুপ করে থাকা অর্থহীন। মানুষের জ্ঞান এভাবে নষ্ট হতে দেয়া যায় না। তা ঠিক, কিন্তু সিরানদের মতামত? কোনো মতামতের প্রয়োজন নেই। এই আমাকেই করতে হবে। আমি কম্পিউটার সিটিসিকে নির্দেশ দিয়ে এসেছি মহাশূন্যযানটির যাত্রাপথ বের করতে। সিটিসিকে মহাশূন্যযানে ঢুকিয়ে দেয়া হবে। মহাশূন্যযান নিয়ন্ত্রণ করবে সে। তুমি নির্দেশ দিয়ে এসেছ? হ্যাঁ, আমি সমস্ত নিয়মকানুন ভেঙে করেছি। আমি আপনাকেও মানি না। আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। গত 1 মাসে আপনি প্রত্যেক মিটিংয়ে আবোলতাবোল বলেছেন। আপনি বিশ্রাম নিন। শ্রুরা উজ্জ্বল বাতি নিভিয়ে ঘর ছেড়ে চলে গেল। মাথুর হতভম্ব হয়ে বের হয়ে এলেন ঘরের বাইরে। অন্ধকারে কে যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলে পাথরের মূর্তি মনে হয়। মাথুর ডাকলেন, কে ওখানে? আমি, ওলেয়া। এখানে কি করছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছি। আমার একটি ছেলে চাঁদে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। আপনার হয়তো মনে আছে। কিন্তু এত দূর এসে চাঁদ দেখছেন? আপনার ঘর থেকেই তো দেখা যায়। তা দেখা যায়। আমি এসেছিলাম আপনার কাছে। এসে দেখি শ্রুরা গল্প করছেন আপনার সঙ্গে, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। বলুন, কি বলবেন? আমাকে ছুটি দিন আপনি। বিজ্ঞানীরা তো কিছু করতেই পারছেন না। শুধু শুধু এখানে বসে থেকে কি হবে? মরবার আগে আমি আমার ছেলেমেয়েগুলোর সঙ্গে থাকতে চাই। তা হয় না ওলেয়া। কেন হয় না? আপনি চলে গেলে অন্য সবাই চলে যেতে চাইবে। সিরান পল্লীতে কেউ থাকবে না। নাই বা থাকলো, থেকে কি লাভ? শেষ মুহূর্তে আমরা একটা বুদ্ধি তো পেয়েও যেতে পারি। আপনি বড় আশাবাদী মাথুর। হয়তো আমি আশাবাদী, কিন্তু আপনি নিজেও তো জানেন পৃথিবী আরও একবার মহাসংকটের সম্মুখীন হয়েছিল। সৌর বিস্ফোরণে তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল, অথচ 200 বছর আগে বিজ্ঞানীরাই সে সমস্যার সমাধান করেছেন। আমরা তাদের চেয়ে অনেক বেশি জানি। আমাদের ক্ষমতা অনেক বেশি। ওলিয়া অসহিষ্ণুভাবে মাথা নাড়লেন। শুকনো গলায় বললেন, আমি কোনো ভরসা পাচ্ছি না। এই মহাসংকট তুচ্ছ করে ফিহা বেড়াতে চলে গেলেন। আপনি নিজে এখন পর্যন্ত কিছু করতে পারেননি। শ্রুরা যত প্রতিভাই থাকুক, সে তো শিশু মাত্র। এই অবস্থায়। কথা শেষ হওয়ার আগেই দ্রুত পদশব্দ শোনা গেল। শ্রুরা উত্তেজিতভাবে হেঁটে আসছে। হাত দুলিয়ে হাঁটার ভঙ্গিটাই বলে দিচ্ছে একটা কিছু হয়েছে। মহামান্য মাথুর, বলো। এই মাত্র একটি মেয়ে এসে পৌঁছেছে। তার হাতে মহামান্য ফিহার নিজস্ব পরিচয়পত্র রয়েছে। সে কি? মেয়েটি বলল, সে একটি বিশেষ কাজে এসেছে। কি কাজ তা আপনাকে ছাড়া আর কাউকে বলবে না। কিন্তু ফিহার পরিচয়পত্র সে পেল কোথায়? ফিহা নিজেই নাকি তাকে দিয়েছেন। আশ্চর্য! লি নিজেও বেশ হকচকিয়ে গিয়েছে। সিরান এলাকায় এমন অবাধে ঘুরে বেড়াবে তা কখনো কল্পনাই করেনি সে। ফিহার ত্রিভুজাকৃতি কার্ডটি যন্ত্রের মতো কাজ করেছে। অনেকেই যে বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকিয়ে আছে তাও সে লক্ষ্য করল। বুড়ো মতো এক ভদ্রলোক খুব বিনীতভাবে লির নামও জানতে চাইলেন। মাথুর বললেন, শুনেছি আপনি ফিহার কাছ থেকে এসেছেন। জি। আপনি কি তার কাছ থেকে কোনো খবর এনেছেন? জি না, তবে আমি একটা বই নিয়ে এসেছি। আপনি সেই বইটি আশা করি পড়বেন। কি নিয়ে এসেছেন? একটি বই। লি তার ব্যাগ থেকে বইটি বের করল। কি বই এটি? পড়লেই বুঝতে পারবেন। আশা করি আজ রাতেই পড়তে শুরু করবেন। মাথুর হাত বাড়িয়ে বইটি নিলেন। বিস্ময়ে তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল। লি বলল, আমার বড় তৃষ্ণা পেয়েছে। আমি কি 1 গ্লাস পানি পেতে পারি? ফিহা গাড়ি থেকে নামলেন সন্ধ্যাবেলা। স্টেশনে আলো জ্বলছিল না। চারদিকে কেমন চুপচাপ থমথম করছে। যাত্রী বেশি নেই।
যে কয়জন আছে তারা নিঃশব্দে চলাফেরা করছে। বছর ৫ আগেও একবার এসেছিলেন ফিহা। তখন কেমন গমগম করতো চারদিক। ট্যুরিস্ট দল হৈ হৈ করে নামতো। অকারণ ছোটাছুটি, ব্যস্ততা, চেঁচামেচি, চমৎকার লাগতো। এখন সব বদলে গেছে। ফিহার কিছুটা নিঃসঙ্গ মনে হলো। আমার আসতে কিছুটা দেরি হয়ে গেল। ফিহা তাকিয়ে দেখলেন নিকি পৌঁছেছে। নিকিকে তার করা হয়েছিল স্টেশনে থাকার জন্য। ফিহা বললেন, এমন অন্ধকার যে। কদিন ধরেই তো অন্ধকার। কেন? পাওয়ার সাপ্লাই বন্ধ। সমস্ত বিজ্ঞানীরা ব্যবহার করছেন, জানেন না? না, একটা উপগ্রহ ছাড়া হচ্ছে। এখানকার পৃথিবীর কিছু শিশুকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে, যাতে করে শেষ পর্যন্ত মানুষের অস্তিত্ব রক্ষা করা যায়। শ্রুরার পরিকল্পনা। ও। দুজনে নীরবে হাঁটতে লাগলেন। ফিহা বললেন, সমস্ত বদলে গেছে। হ্যাঁ, সবাই হতাশ হয়ে গেছে। উৎপাদন বন্ধ, স্কুল কলেজ বন্ধ, দোকানপাট বন্ধ। খুব বাজে ব্যাপার। হুম। আপনি হঠাৎ করে এ সময়? আমি কিছু ভাবতে এসেছি, নিরিবিলি জায়গা দরকার। টাইফা গ্রহ নিয়ে? হুম। আপনার কি মনে হয় কিছু করা যাবে? জানি না, হয়তো যাবে না, হয়তো যাবে। ঘর ঠিক করেছো আমার জন্য? জি। আমার একটা কম্পিউটার প্রয়োজন। কম্পিউটার চালাবার মতো ইলেকট্রিসিটি কোথায় পাবেন? ছোটখাটো হলেও চলবে, কিছু হিসাব টিসাব করব। আছে কি সেরকম? তা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দুকামরার একটা ঘর। ফিহার পছন্দ হলো। নিকি বড় দেখে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেছে। ফিহা বসে বসে খবরের কাগজ দেখতে লাগলেন। এ কয়দিন তার বাইরের পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, অথচ ইতিমধ্যে বেশ পরিবর্তন হয়েছে পৃথিবী। সবচেয়ে আগে তার চোখে পড়ল শীতল কক্ষের খবরটি। শীতল কক্ষ উঠিয়ে দেওয়া হয়েছে। শীতল কক্ষের সমস্ত ঘুমন্ত মানুষদের জাগানো হয়েছে। তারা ফিরে গেছে আত্মীয় স্বজনদের কাছে। কি আশ্চর্য! পৃথিবীতে শীতল কক্ষ স্থাপনের যুগান্তকারী পরিকল্পনা নিয়েছিলেন নেতেনটি। ভারী চমৎকার একটি ব্যবস্থা। ৯০ বছর বয়স হওয়া মাত্র যেতে হবে শীতল কক্ষে। সেখানে তাদের ঘুম পাড়িয়ে রাখা হবে আরও ১০০ বছর। এর ভেতর তার মাত্র ৫ বার কিছুদিনের জন্য তাদের আত্মীয় স্বজনদের কাছে ফিরে যেতে পারবেন। তারপর আবার ঘুম। ঘুমোতে ঘুমোতেই নিঃশব্দ মৃত্যু। নেতিনটির এই সিদ্ধান্তের খুব বিপরীত প্রক্রিয়া শুরু হয়েছিল প্রথম দিকে। পরে অবশ্য সবাই মেনে নিয়েছিলেন। তার কারণও ছিল, চিকিৎসা বিজ্ঞান এখন এত উন্নত যে একটি মানুষ অনায়াসে ১৫০ বছর বাঁচতে পারে। অথচ ৯০ বছরের পর তার পৃথিবীকে দেবার মতো আর কিছুই থাকে না। বেঁচে থাকা সে কারণেই অর্থহীন। কাজেই শীতলকক্ষের শীতলতায় নিশ্চিন্ত ঘুম। মানুষটি বেঁচে থাকলে তার পেছনে যে খরচটি হতো তার লক্ষভাগের ১ ভাগ মাত্র খরচ এখানে। হার্টের বিট সেখানে ঘন্টায় ২টিতে নেমে আসে। দেহের তাপ নামে ০ ডিগ্রির কাছাকাছি। সেখানে শরীরকে প্রোটোপ্লাজমকে বাঁচিয়ে রাখতে খুব কম শক্তির প্রয়োজন হয়। শীতল কক্ষের সব মানুষ জেগে উঠে তাদের প্রিয়জনদের কাছে ফিরে গেছে। এই খবর ফিহাকে খুব আলোড়িত করল। ২-৩ বার পড়লেন খবরটি। নিজেরই মনে মনে বললেন, সত্যি কি মহাবিপদ! সমস্ত নিয়মকানুন ভেঙে পড়ছে এভাবে। না, তা কেন হবে? যারা কোনোদিন পৃথিবীকে চোখেও দেখল না, তাদের কথা কি কখনো ভেবেছেন ফিহা? নিকি চা নিয়ে কখন যে ফিহার সামনে এসে বসেছে এবং চোখ বড় বড় করে তাকিয়ে আছে, ফিহা তা লক্ষ্যই করেননি। কাদের কথা বলছো নিকি? মানুষদের কথা, যাদের জন্ম হয়েছে পৃথিবী থেকে অনেক দূরে, মহাকাশযানে কিংবা অন্য উপগ্রহে। জানেন ফিহা, পৃথিবীতে ফিরে এসে একবার শুধু পৃথিবীকে দেখবে এই আশায় তারা পাগলের মতো। নিকি, তুমি জানো আমি কবি নই। এসব বাজে সেন্টিমেন্ট আমার ভালো লাগে না। আমি দুঃখিত। চায়ে চিনি হয়েছে? হয়েছে। আপনার আর কিছু লাগবে? কোনো সহকারী? না, তার প্রয়োজন নেই। তুমি একটা কাজ করবে নিকি। বলুন, কি কাজ? আমার বাবা মা শীতল কক্ষ থেকে বেরিয়ে হয়তো আমাকে খুঁজছেন। তাদের এখানে নিয়ে আসবো? না না, তারা যেন আমার খোঁজ না পায়। আমি একটা জটিল হিসাব করব, খুব জটিল। ঠিক আছে। রাতে বাতি নিভিয়ে ফিহা সকাল সকাল শুয়ে পড়লেন। রাতে বাতি নিভিয়ে ফিহা সকাল সকাল শুয়ে পড়লেন। মাথার কাছে মোমবাতি রেখে দিলেন। রাত বিরাতে ঘুম ভেঙে গেলে আলো জ্বালিয়ে পড়তে ভালোবাসেন, এই জন্যে। চোখের পাতা ভারী হয়ে এসেছে। এমন সময় একটি অদ্ভুত ব্যাপার হলো। ফিহার মনে হলো ঘরের ভেতর কে যেন হেঁটে বেড়াচ্ছে। অন্ধকারে
আবছা মতো একটা মূর্তি দেখতে পেলেন। চেঁচিয়ে উঠলেন, কে? আমি। আমিটি কে? বলছি, দয়া করে বাতি জ্বালাবেন না। ফিহা নিঃশব্দে বাতি জ্বালালেন। আশ্চর্য, ঘরে কেউ নেই। তিনি বাতি হাতে বাইরে বারান্দায় দাঁড়ালেন। চাঁদ উঠেছে আকাশে, চমৎকার জোছনা। কাল সকালে ডাক্তারের কাছে যাব। আমি অসুস্থ, আবোল তাবোল দেখছি। জটিল একটা অঙ্ক করতে হবে আমাকে। এই সময় মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। ফিহা মনে মনে বললেন। বাকি রাতটা তার বারান্দায় পায়চারি করে কাটল। মাথুর ঘরের উজ্জ্বল আলো নিভিয়ে টেবিল ল্যাম্প জ্বেলে দিলেন। সমস্ত বইটা পড়তে আমার 1 ঘন্টার বেশি লাগবে না। মনে মনে এই ভাবলেন, আসন্ন বিপদের হয়তো তাতে কোনো সুরাহা হবে না, তবু তিনি খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, সেই তুলনায় এ তো অনেক বড় অবলম্বন। স্বয়ং ফিহা বলে পাঠিয়েছেন যেখানে। রাত জেগে জেগে মাথুরের মাথা ধরেছিল, চোখ কড়কড় করছিল, তবু তিনি পড়তে শুরু করলেন। বাইরে অনেক রাত। বারান্দায় খ্যাপার মতো হাঁটছেন শ্রুরা। খট খট শব্দ হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষে। সমস্ত অগ্রাহ্য করে মাথুর পড়ে চললেন। মাঝে মাঝে অস্পষ্টভাবে বলতে লাগলেন, আশ্চর্য, কি আশ্চর্য! তা কি করে হয়? না না, অসম্ভব। আমি নিশ্চিত বলতে পারি, যিনি এই বই পড়েছেন রূপকথার গল্প ভেবেই পড়েছেন। অথচ এখানে যা যা লিখেছি, একদিন আমি নিজেই তা প্রত্যক্ষ করেছি। মাঝে মাঝে আমারও সমস্ত ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয়। মনে হয় হয়তো আমার মাথার দোষ হয়েছিল। বিকারের ঘোরে কত কি দেখেছি। কিন্তু আমি জানি, মস্তিষ্ক বিকৃতিকালীন স্মৃতি পরবর্তী সময়ে এত স্পষ্ট মনে পড়ে না। তখনই সমস্ত ব্যাপারটাকে সত্য বলে মনে হয়। বড় রকমের হতাশা জাগে, ইচ্ছা করে মরে যাই। ঘুমোতে পারি না, খেতে পারি না, ছেলে মেয়েদের সঙ্গে সহজাতভাবে কথা বলতে পারি না। এই জাতীয় অস্থিরতা ও হতাশা থেকে মুক্তি পাবার জন্য আমি লিখতে শুরু করলাম, এই আশায় যে কেউ একদিন আমার লেখা পড়ে সমস্তই ব্যাখ্যা করতে পারবে। অনেক সময় তো দেখা গেছে, আজ যা রহস্য কাল তা সহজ স্বাভাবিক সত্য। আজ যা বুদ্ধির অগম্য কাল তাই সহজ সামান্য ঘটনা। আমার সে রাতে ঘুম আসছিল না। বাগানে চেয়ার পেতে বসে আছি। ঘরে দ্বিতীয় কোনো প্রাণী নেই। আনা তার ছেলে মেয়ে নিয়ে তার মার কাছে বেড়াতে গেছে। বিশেষ কাজ ছিল বলে আমি যেতে পারিনি। ফাঁকা বাড়ি বলেই হয়তো আমার বিচ্ছিন্ন লাগছিল। সকাল সকাল শুয়ে পড়েছিলাম, ঘুম আসলো না। মাথা দপদপ করতে লাগলো। একসময় দূর ছাই বলে বাগানে চেয়ার টেনে বসলাম। এপ্রিল মাসের রাত, ঝিরঝির করে বাতাস বইছে। সুন্দর জ্যোৎস্না হয়েছে, এত পরিষ্কার আলো যে মনে হতে লাগলো অনায়াসেই এই আলোতে বই পড়া যাবে। মাঝে মাঝে মানুষের ভেতর যে এরকম ছেলে মানুষে জেগে ওঠে, আমারও তেমনি জেগে উঠল। খুব ইচ্ছা হতে লাগলো একটা বই এনে দেখেই ফেলি না, পড়া যায় কিনা। চারদিকে কোনো সারা শব্দ নেই। নির্জনতা কেমন ভয় ভয় লাগে, আবার ভালোও লাগে। চুপচাপ বসে আবোল তাবোল কত কি ভাবছি। এমন সময় একটা হালকা গন্ধ নাকি এলো, মিষ্টি গন্ধ। কিছু ভালো লাগে না, অস্বস্তি বোধ হয়। কিসের গন্ধ এটি? বের করতে চেষ্টা করতে লাগলাম এবং অবাক হয়ে লক্ষ্য করলাম গন্ধের তীব্রতা বেড়ে যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। হাত পা অসাড় হয়ে উঠতে লাগলো। যতই ভাবছি এবার উঠে দাঁড়াবো এবং দৌড়ে পালাবো, ততই সমস্ত শরীর জমে যাচ্ছে। ভীষণ ভয় হলো আমার। সেই সময় ঘুম পেতে লাগলো। কিছুতেই ঘুমাবো না, নিশ্চয়ই কোনো বিষাক্ত গ্যাসের খপ্পরে পড়েছি। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ছাড়া ছাড়া কাটা কাটা ঘুম। চোখ মেলতে পারছিলাম না, তবে মিষ্টি গন্ধটা নাকি আসছিল তখনও। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। ঘুম ভাঙল মাথায় এক তীব্র যন্ত্রণা নিয়ে। ক্লান্তিতে সমস্ত শরীর ভেঙে যাচ্ছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ। চোখ মেলে আমি দিন কি রাত বুঝতে পারলাম না। কোথায় আছি? আশেপাশে কাদের ফিসফিস শব্দ শুনছি কে জানে। চোখের সামনে চোখ ধাঁধানো হলুদ আলো। বমি করার আগের মুহূর্তে যে ধরনের অস্বস্তি বোধ হয়, সে ধরনের অস্বস্তি বোধ নিয়ে আমি জেগে রইলাম। বুঝতে পারছি সময় বয়ে যাচ্ছে। আমি একটা অদ্ভুত অবস্থায় আছি। অচেতন নই, আবার ঠিক যে চেতনা আছে তাও নয়। কিছু ভাবতে পারছি না, আবার শারীরিক যাতনাগুলিও সুস্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে না। আমার মনে হলো দিনের পর দিন কেটে যাচ্ছে। চোখের সামনে তীব্র হলুদ আলো নিয়ে আমি যেন অনন্তকাল ধরে জেগে আছি। মাঝে মাঝে একটা বিজবিজ শব্দ কানে আসে। লক্ষ লক্ষ মৌমাছি একসঙ্গে উড়ে গেলে যেরকম শব্দ হতো, অনেকটা সেই রকম। আমি কি মারা গেছি? আমি কি পাগল হয়ে গেছি?
এই জাতীয় চিন্তা আমাকে আচ্ছন্ন করে ফেলল। হয়তো আরো কিছুক্ষণ এই অবস্থায় থাকলে সত্যিই পাগল হয়ে যেতাম। কিন্তু তার আগেই কে যেন খুব মিষ্টি করে বলল, একটু ধৈর্য ধরুন, খুব অল্প সময়। স্পষ্ট গলার স্বর, নিখুঁত উচ্চারণ। আমার শুনতে একটুও অসুবিধা হলো না। সমস্ত মন প্রাণ কেন্দ্রীভূত করে চেঁচিয়ে উঠলাম, আপনি কে? আমার কি হয়েছে? গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, কিন্তু তবু শুনলাম কেউ যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে। সেই আগের মিষ্টি নরম গলা। একটু কষ্ট করুন, অল্প সময়, খুব অল্প সময়। বলুন আমার সঙ্গে, এক, এক। বলুন দুই, দুই। আমি বললাম। সংখ্যা ক্রমাগত বাড়তেই থাকলো। হাজার ছাড়িয়ে, লক্ষ ছাড়িয়ে বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। আমি নেশাগ্রস্তের মতো আওড়াতে থাকলাম। আমার চোখের উপর উজ্জ্বল হলুদ আলো, বুকের ভেতর হাহা করা তৃষ্ণা। অর্ধচেতন অবস্থায় একটি অচেনা অদেখা ভৌতিক কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে একটির পর একটি সংখ্যা বলে চলেছি। যেন কত যুগ, কত কাল কেটে গেল। আমি বলেই চলেছি, বলেই চলেছি। একসময় মাথার ভেতরে সব জট পাকিয়ে গেল। নিঃশ্বাস ফেলার মতো অতি সামান্যতম বাতাসও যেন আর নেই। বুক ফেটে গড়িয়ে যাচ্ছে। আমি প্রাণপণে বলতে চেষ্টা করলাম, আর নয়, আমাকে মুক্তি দিন। আমি মরে যেতে চাই, মরে যেতে চাই। আবার সেই গলা, এবার ঘুমিয়ে পড়ুন। কথার সঙ্গে সঙ্গে ঘুম নেমে এলো। আহা, কি শান্তি! কোথায় যেন তলিয়ে যাচ্ছি, খুব দ্রুত। হলুদ আলো ফিকে হয়ে আসছে, শারীরিক যন্ত্রণাগুলো ভোঁতা হয়ে আসছে, শরীরের প্রতিটি কোষ যেন ঘুমিয়ে পড়ছে। আহা, কি শান্তি! জানি না কখন ঘুম ভাঙল। খুব স্বাভাবিকভাবে চোখ মেললাম। একটা ধাতব চেয়ারে আমি বসে আছি। চেয়ারটি গোলাকার, একটি ঘরে ঠিক কেন্দ্রবিন্দুতে। ঠিক আমার মাথার কাছে ছোট্ট একটা নল দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। ঘরের বাতাস যেন একটু ভারী, বাতাসের সঙ্গে লেবুর ফুলের গন্ধ মিশে আছে। আমি ভালো করে চারদিকে দেখতে চেষ্টা করতে লাগলাম। গোল ঘরটিতে কোনো দরজা জানালা নেই, চারিদিকে নিশ্ছিদ্র। ঘরে কোনো বাতি নেই, তবু সমস্ত পরিষ্কার দেখা যাচ্ছে। অদৃশ্য কোনো জায়গা থেকে নীলাভ আলো আসছে হয়তো। আমার তখন প্রচণ্ড খিদে পেয়েছে। কোথায় আছি? আমার কি হয়েছে? এই সমস্ত ছাড়িয়ে শুধুমাত্র একটা চিন্তাই আমাকে আচ্ছন্ন করে রেখেছে। সেটি হলো ক্ষুধা। আমার ধারণা ছিল হয়তো আগের মতো কথা বলতে পারবো না, তবু বললাম, আমি কোথায় আছি? সে শব্দ পরিষ্কার শোনা গেল। গোলাকার ঘরের জন্যই হয়তো সে শব্দ চমৎকার প্রতিধ্বনি হলো, এবং আশ্চর্য, সে শব্দ বাড়তেই থাকলো। আমি কোথায় আছি? আমি কোথায় আছি? আমি কোথায় আছি? একসময় মনে হলো লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে চিৎকার করছে। আমি নিজের গায়ে চিমটি কাটলাম। 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনলাম। আমি কি অচেতন অবস্থায় এসব শুনছি, না সত্যি সত্যি জ্ঞান এখনো অবশিষ্ট আছে, তা জানবার জন্যে। এখন লিখতে খুব অবাক লাগছে, সেই অবস্থাতেও কি করে আমি এতটা স্বাভাবিক ছিলাম। অবশ্যই সেই সময় আমার মনে হয়েছিল সম্ভবত আমার মাথায় চোট লেগে মস্তিষ্কের কোনো এক অংশ অকেজো হয়ে পড়েছে। অবাস্তব দৃশ্যাবলী দেখছি। একসময় প্রচণ্ড খিদে সত্ত্বেও আমার ঘুম পেল। ঘুমিয়ে পড়বার আগের মুহূর্তে শুনতে পেলাম সমুদ্রের গর্জনের মতো কোলাহল। আমি কোথায় আছি? আমি কোথায় আছি? কতক্ষণ এভাবে কাটিয়েছিলাম মনে নেই। একসময় সমস্ত জড়তা কেটে গিয়ে শরীর ঝরঝরে হয়ে গেল। খিদে নেই, তৃষ্ণা নেই, আলস্য নেই। যেন ছুটির দুপুরবেলাটা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙে জেগে উঠেছি। চোখ মেলতে ভয় লাগছিল। কে জানে, আবার হয়তো সেই সব আজগুবি ব্যাপার দেখতে থাকবো। কান পেতে আছি, যদি কিছু শোনা যায়। না, কোনো সারা শব্দ নেই। চারদিকে শুনশান। তোমার চা। চমকে তাকিয়ে দেখি আনা, আমার স্ত্রী। 10 বৎসরের বিবাহিত জীবনের সঙ্গী, হাতে চায়ের পেয়ালা নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঝকঝকে রোদ উঠেছে বাহিরে। আমি শুয়ে আছি আমার অতি পরিচিত বিছানায়। টেবিলের উপর আগের মতো অগোছালো বইপত্র পড়ে আছে। কি আশ্চর্য! আমি প্রায় লাফিয়ে বিছানা ছেড়ে নেমে পড়লাম। চেঁচিয়ে বললাম, আনা, আমার কি হয়েছে? আনা চায়ের পেয়ালা হাতে অদ্ভুতভাবে তাকিয়ে রইল আমার দিকে। সেই চোখের দিকে তাকিয়ে হঠাৎ করেই মনে হলো এই মেয়েটি অন্য কেউ, এ আনা নয়। যদিও সেই চোখ, সেই ঢেউ খেলানো বাদামি চুল, গালের মাঝামাঝি লাল রঙের কাটা দাগ। আমি ভয়ে কাতর গলায় বললাম, তুমি কে? কে তুমি? আমি আনা।
না, তুমি আনা নও। আমি কি দেখতে আনার মতো নই? দেখতে আনার মতো হলেও তুমি আনা নও। বেশ, নাইবা হলাম। চা নাও। আমি আবার বললাম, দয়া করে বলো তুমি কে? বলছি, সমস্তই ধীরে ধীরে জানবে। আমি কোথায় আছি? তুমি তোমার পৃথিবী থেকে বহু দূরে। ভয় পেও না, আবার ফিরে যাবে। তোমাকে আনা হয়েছে একটি বিশেষ প্রয়োজনে। কারা আমাকে এখানে এনেছে? এখানে যাদের বাস তারা এনেছে, যারা তোমাকে তৈরি করেছে, চতুর্মাত্রিক জীবেরা। তোমাকে তৈরি করা হয়েছে? হ্যাঁ, আমাকে তৈরি করা হয়েছে তোমার সুখ ও সুবিধার জন্যে। তাছাড়া আমি তোমাকে অনেক কিছু শিখাবো। আমার মাধ্যমেই তুমি এদের সঙ্গে কথা বলবে। কাদের সঙ্গে কথা বলবো? যারা তোমাকে নিয়ে এসেছে। যারা আমাকে নিয়ে এসেছে তারা কেমন? তারা কি মানুষের মতো? তাদের তুমি দেখতে পাবে না, এরা চতুর্মাত্রিক জীব। পৃথিবীর মানুষ ত্রিমাত্রিক জিনিসই শুধু দেখতে পায় ও অনুভব করতে পারে, সেগুলো তাদের ইন্দ্রিয়গ্রাহ্য। চতুর্মাত্রিক জগৎ তোমাদের কাছে ইন্দ্রিয়গ্রাহ্য হবে না। শুনতে শুনতে আমার গা ছমছম করতে লাগলো। এইসব কি বলছে সে? ভয় পেয়ে আমি মেয়েটার হাত ধরলাম। এ অদ্ভুত তৈরি পরিবেশে তাকেই আমার একান্ত আপনজন মনে হলো। মেয়েটি বলল, তুমি আমাকে আনা বলেই ভাববে। আমার সঙ্গে যেভাবে আলাপ করতে সেভাবেই আলাপ করবে। আমাকে ভয় পেও না। তোমার যা জানতে ইচ্ছে হবে আমার কাছ থেকে জেনে নেবে। আমি তো তোমাকে বলেছি, আবার তুমি ফিরে যাবে তোমার সত্যিকারের আনার কাছে। আমি বললাম, এই যে আমি আমার ঘরে শুয়ে আছি, নিজের বইপত্র টেবিলে পড়ে আছে, এই সবও কি আমার মতো পৃথিবী থেকে আনা হয়েছে? এগুলি আনতে হয়নি, তৈরি করা হয়েছে। ইলেকট্রন, প্রোটন এইসব জিনিস দিয়ে তৈরি হয় অ্যাটম। বিভিন্ন অ্যাটমের বিভিন্ন অনুপাতে তৈরি হয় এক একটি বস্তু। ঠিক তো? হ্যাঁ, ঠিক। কিন্তু বস্তুর প্রতিটি ইলেকট্রন, প্রোটন কি অবস্থায় আছে এবং অ্যাটমগুলি কিভাবে আছে সেগুলো যদি জানা থাকে এবং ঠিক সেই অনুপাতে যদি ইলেকট্রন, প্রোটন এবং অ্যাটম রাখা যায়, তবেই সেই বস্তুটি তৈরি হবে। ঠিক তো? হয়তো ঠিক। কিছু শক্তি খরচ করলেই হলো। এভাবেই তোমার ঘর তৈরি হয়েছে। আমিও তৈরি হয়েছি। এখানকার জীবেরা মহাশক্তিধর। এই হচ্ছে তোমার প্রথম পাঠ। হ্যাঁ, এবার চা খাও। দাও, চায়ে চুমুক দাও। আমি চায়ে চুমুক দিলাম। আর চোখে তাকিয়ে দেখি আনা অল্প অল্প হাসছে। আমার সেই মুহূর্তে এই মেয়েটিকে সত্যি সত্যি আনা বলেই ভাবতে ইচ্ছে হলো। আমার নিজের অনুভূতি কখনো খুব একটা চড়া সুরে বাঁধা ছিল না। সহজ স্বাভাবিক জীবনযাপন করে এসেছি। হঠাৎ করেই যেন সব বদলে গেল। নিজেকে যদিও ঘটনা প্রবাহের উপর সম্পূর্ণ সঁপে দিয়েছিলাম, তবুও একটা ক্ষীণ আশা সবসময় লালন করেছি। হয়তো একসময় দেখব আশেপাশে যা ঘটছে সমস্তই মায়া। হয়তো একটা দুঃস্বপ্ন দেখছি। এক্ষুনি স্বপ্ন ভেঙে জেগে উঠব। মেয়েটি বলল, কি ভাবছো? কিছু ভাবছি না। আচ্ছা, একটা কথা। বলো। কি করে এসেছি আমি এখানে? সেই জটিল প্রক্রিয়া বুঝবার উপায় নেই। এটা কেমন জায়গা? কেমন জায়গা তা তোমাকে কি করে বুঝাবো? তুমি ত্রিমাত্রিক জগতের লোক, আর এটা হচ্ছে চতুর্মাত্রিক জগৎ। কিছুই দেখা যাবে না? চেষ্টা করে দেখো। যাও, বাইরে পা দাও। দরজাটা আগে খোলো। কি দেখছো? আমার সমস্ত শরীর শিরশির করে উঠল। চারদিকে ঘন ঘোলাটে হলুদ আলো। পেটের ভিতর চিনচিনে ব্যথা। মাথা ঘুরতে লাগলো আমার। আমার সমস্ত শরীর শিরশির করে উঠল। চারদিকে ঘন ঘোলাটে হলুদ আলো, পেটের ভেতর চিনচিনে ব্যথা, মাথা ঘুরতে লাগলো আমার। থাক, আর দেখার কাজ নেই, এসে পড়ো। আমার মনে হলো মেয়েটি যেন হাসছে আপন মনে। আমি চুপ করে রইলাম। মেয়েটি বলল, তুমি অল্প কিছুদিন থাকবে এখানে, তারপর তোমাকে পাঠানো হবে একটি ত্রিমাত্রিক জগতে। সেখানে তোমার কোনো অসুবিধা হবে না। আমি বললাম, তুমি থাকবে তো সঙ্গে? নিশ্চয়ই, আমি তোমার একজন শিক্ষক। আচ্ছা, একটা কথা। বলো। এখানকার জীবদের সঙ্গে তোমার যোগাযোগ হয় কি করে? আমি জানি না। তাদের সম্বন্ধে কিছুই জানো না? না। তাদের সঙ্গে তোমার কথা হয় না? না। আমার সঙ্গে যে আলাপ আলোচনা হবে তা তাদের কি করে জানাবে? তাদের জানাতে হবে না। আমি কি নিজের থেকে কিছু বলি তোমাকে? যা বলি সমস্ত ওদের কথা। চুপ করে আছো কেন? তোমাকে তো আগেই বলেছি তুমি তোমার নিজের জায়গায় ফিরে যাবে। ধন্যবাদ তোমাকে। দিন রাত্রির কোনো তফাৎ ছিল না বলেই আমি ঠিক বলতে পারবো না কদিন সেই ছোট্ট ঘরটিতে ছিলাম।
ক্ষুধা তৃষ্ণা আগের মতোই হয়। নিজের বাসায় যে ধরনের খাবার খাওয়া হতো সেই ধরনের খাবারই দেয়া হয় এখানে। আমার সর্বক্ষণের সঙ্গী হলো এই মেয়েটি, যে দেখতে অবিকল আনার মতো, অথচ আনা নয়। খুবই আশ্চর্যের কথা, মেয়েটির সঙ্গে আমার ভারী ঘনিষ্ঠতা হলো। মাঝে মাঝে আমার প্রচণ্ড ভ্রম হতো, এ হয়তো সত্যিই আনা। সে এমন অনেক কিছুই বলতে পারতো যা আনা ছাড়া অন্য কারো বলা সম্ভব নয়। একদিন জিজ্ঞেস করলাম, তুমি এসব কি করে জানলে? মেয়েটি হেসে বলছে, যে সমস্ত স্মৃতি আনার মেমোরি সেলে আছে সে সমস্ত স্মৃতি আমার ভেতরেও তৈরি করা হয়েছে। আনার অনেক কিছুই মনে নেই, কিন্তু আমার আছে। আমি এসব কিছুই মিলাতে পারছিলাম না। এ কেমন করে হয়? একদিন নখ দিয়ে আঁচড়ে দিলাম মেয়েটির গাল, সত্যি সত্যি রক্ত বেরোয় কিনা দেখতে। সত্যিই রক্ত বেরিয়ে এলো। সে অবাক হয়ে বলল, এসব কি ছেলে মানুষই করো? দেখি তুমি সত্যি মানুষ না অন্য কিছু। এর ভেতর আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছুই। বুঝতে পারিনি। আনার আন্তরিক চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু বিজ্ঞান এমনিতেই আমি কম বুঝি। চতুর্মাত্রিক জগৎ সম্পর্কে নিম্নলিখিত কথাবার্তা হলো। চতুর্মাত্রিক জীবরা কি কোনো খাদ্য গ্রহণ করে? না, করে না। এরা কেমন, অর্থাৎ ব্যাপারটি কি? এরা হচ্ছে ছড়িয়ে থাকা শক্তির মতো। যেমন মনে করো এক গ্লাস পানি, পানির প্রতিটি অণু একই রকম, কোনো হেরফের নেই, সমস্ত অণু মিলিতভাবে তৈরি করছে পানি। এরাও সেরকম, কারো কোনো আলাদা অস্তিত্ব নেই, সম্মিলিতভাবেই তাদের পরিচয়, তাদের জ্ঞান সম্মিলিত জ্ঞান। এদের কি জন্মমৃত্যু আছে? শক্তি তো সবসময় অবিনশ্বর নয়, এরও বিনাশ আছে। তবে আমি ঠিক জানি না কি হয়। জ্ঞান বিজ্ঞানের চর্চা কিরকম হয়? কিরকম হয় বলতে পারবো না, তবে তারা দ্রুত সৃষ্টির মূল রহস্যের দিকে এগিয়ে চলেছে। একদিন আনা বলল, আজ তোমাকে ত্রিমাত্রিক গ্রহে নিয়ে যাওয়া হবে। আমি বললাম, সেখানে আমি নিঃশ্বাস ফেলতে পারবো তো? আনা হো হো করে হেসে ফেলল। নিশ্চয়ই, সেটি তোমার নিজের গ্রহই বলতে পারো। তোমার জন্মের প্রায় 2000 বৎসর পর পৃথিবীর মানুষের একটা ছোট্ট দল এখানে এসেছিল। তারপর আরো 3000 বৎসর পার হয়েছে, মানুষেরা চমৎকার বসতি স্থাপন করেছে সেখানে। ভারী সুন্দর জায়গা। আমার জন্মের 5000 বছরের পর মানুষদের কাছে আমি কি করে যাব? তুমি ভুলে যাচ্ছ যে তুমি চতুর্মাত্রিক জগতে আছো। এখানে 30,000 বৎসর আগেও যা, 30 বছর পরেও তা। তার মানে আমার বয়স কখনো বাড়বে না? নিশ্চয়ই বাড়বে। শরীরবৃত্তির নিয়মেই তুমি বুড়ো হবে। কিন্তু ভবিষ্যতে যাওয়ার ব্যাপারটা কেমন? তুমি কি একটি সহজ সত্য জানো? কি সত্য? তুমি কি জানো যে কোনো যন্ত্রযানের গতি যদি আলোর গতির চেয়ে বেশি হয় তবে সেই যন্ত্রযানে করে ভবিষ্যতে পাড়ি দেওয়া যায়? শুনেছি কিছুটা। চতুর্মাত্রিক জগৎ একটা প্রচণ্ড গতির জগৎ। সেই গতি আলোর গতির 4 গুণ বেশি। সেই গতি হচ্ছে ঘূর্ণায়মান গতি। তুমি নিজে চতুর্মাত্রিক জগতে আছো, কাজেই অবিশ্বাস্য গতিতে ঘুরছ, যে গতি অনায়াসে সময়কে অতিক্রম করে। কিন্তু আমি যতদূর জানি, কোনো বস্তুর গতি যখন আলোর গতির কাছাকাছি আসে তখন তার ভার অসীম হয়ে যায়। তা হয়। তাহলে তুমি বলতে চাও আমার ভর এখন অসীম? না, কারণ তুমি বস্তু নও, তুমি এখন শক্তি। আমি কিছুই বুঝতে পারছি না। তাতে বিশেষ কোনো ক্ষতি বৃদ্ধি নেই। তুমি তৈরি হয়ে থাকো, তোমাকে নিয়ে ত্রিমাত্রিক জগতে যাব, এবং তারপরই তোমার কাজ শেষ। ভেতরে ভেতরে আমি তীব্র কৌতূহলী হয়ে উঠেছিলাম। কি করে কি হচ্ছে, আমাকে দিয়ে শেষ পর্যন্ত কি করা হবে তা জানার জন্য আমি প্রায় উন্মাদ হয়ে উঠেছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল এত উদ্বেগ আয়োজন নিশ্চয়ই কোনো একটি অশুভ শক্তির জন্য। দাঁতের ডাক্তারের কাছে দাঁত তুলতে গেলে যেমন বুক কাঁপানো আতঙ্ক নিয়ে বসে থাকতে হয়, ভিন্ন গ্রহে যাবার জন্য আমি তেমনি আতঙ্ক নিয়ে প্রতীক্ষা করতে লাগলাম। যদিও অন্য একটি গ্রহে যাবার কথা ভেবে আতঙ্কে আমার রক্ত জমে যাচ্ছিল, তবুও যাত্রাটা কি করে হয় তা জানার জন্য প্রচণ্ড কৌতূহল অনুভব করছিলাম। কিন্তু সমস্ত ব্যাপারটি এত হঠাৎ করে হলো যে আমি ঠিক কি যে হচ্ছে তাই বুঝতে পারলাম না। দেখলাম চোখের সামনে থেকে আচমকা পরিচিত ঘরটি অদৃশ্য হয়ে যাচ্ছে। চারদিকে চোখ ধাঁধানো হলুদ আলো, যার কথা আমি আগেও অনেকবার বলেছি। মাথার ভিতরে তীক্ষ্ণ তীব্র যন্ত্রণা, যেন কেউ একটি সূক্ষ্ম তলোয়ার দিয়ে সাঁই করে মাথাটি দুফাক করে ফেলছে। ঘুরঘুর করে উঠল পেটের ভেতর, পা ও হাতের পাতাগুলো জ্বালা করতে লাগলো। আগেই বলেছি, সমস্ত ব্যাপারটি খুব অল্প সময়ের ভেতর ঘটে গেল।
সমস্ত অনুভূতি উল্টে পাল্টে যাবার আগেই দেখি চৌকোনা একটি ঘরে আমি দাঁড়িয়ে আছি, একা। মেয়েটি পাশে নেই। যেখানে আমি দাঁড়িয়ে আছি তার চারপাশে অদ্ভুত সব যন্ত্রপাতি, চকচকে ঘড়ির ডায়ালের মতো অজস্র ডায়াল। কোনোটির কাঁটা ঘুরছে, কোনোটির কাঁটা স্থির হয়ে আছে। বড় বড় লিভার জাতীয় কিছু যন্ত্র, গঠনভঙ্গি দেখে মনে হয় হাত দিয়ে চাপ দেবার জন্যই তৈরি। টাইপরাইটারের কি বোর্ডের মতো বোতামের রাশ। প্রতিটিতেই হালকা আলো জ্বলছে। মাথার ঠিক উপরে শাঁ শাঁ করে পাখা ঘুরছে। পাখাটির আকৃতিও অদ্ভুত। ফুলের কুঁড়ি ফুটে উঠছে, আবার বুঝে যাচ্ছে, এরকম মনে হয়। কোনো বাতাস আসছে না সেখান থেকে। পি পি করে একটা তীক্ষ্ণ আওয়াজ হচ্ছে কেবল। হঠাৎ পরিষ্কার শুনলাম, দয়া করে অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। বড় বড় করে নিঃশ্বাস ফেলুন। আলোর বেগে এখানে এসেছেন আপনি। আপনার শরীরের প্রতিটি অণু থেকে গামা রশ্মি বিকিরণ হচ্ছে। আমরা এটি বন্ধ করছি। কিছুক্ষণের ভেতরই আপনি আসবেন আমাদের মধ্যে। আপনি আমাদের সম্মানিত অতিথি। আমি চুপ করে কথাগুলো শুনলাম। যেভাবে বলা হলো সেইভাবে নিঃশ্বাস ফেলতে লাগলাম। আবার তাদের গলা শোনা গেল, আপনি দয়া করে আমাদের কতগুলো প্রশ্নের জবাব দিন। আমি বললাম, প্রশ্ন করুন, আমি জবাব দিচ্ছি। আপনার কি ঘুম পাচ্ছে? না। আপনার কি মাথা ধরেছে? কিছুক্ষণ আগে ধরেছিল, এখন নেই। আচ্ছা বলুন তো, ঘরে কি রঙের আলো জ্বলছে? নীল। ভালো করে বলুন, সবুজ নয় তো? না, সবুজ নয়। হালকা নীল? না, ঘন নীল। আমাদের পৃথিবী মেঘশূন্য আকাশের মতো। উত্তর শুনে প্রশ্নকর্তা একটু যেন হকচকিয়ে গেলেন, কারণ পরবর্তী কিছুক্ষণ আর কোনো প্রশ্ন শোনা গেল না। আমি অপেক্ষা করতে লাগলাম। প্রশ্নকর্তা এবার থেমে থেমে বললেন, আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষ একদিন পৃথিবী থেকেই এই গ্রহে এসেছিলেন? আমি জানি। আপনি আমাদের একান্ত আপনজন। আপনি এখানে এসেছেন সেই উপলক্ষে আজ আমাদের জাতীয় ছুটির দিন। আমি অবাক হয়ে বললাম, কি আশ্চর্য! আপনারা জানতেন আমি এসেছি? নিশ্চয়ই। আপনাদের এই গ্রহের নাম? টাইফা। আমি লক্ষ্য করলাম ঘরের নীল আলো কখন চলে গেছে, সবুজ আলোয় ঘর ভরে আছে। আমি বললাম, শুনুন, আমি এবার সবুজ আলো দেখছি। বলবার সঙ্গে সঙ্গে ঘরের একটি অংশ নিঃশব্দে ফাঁকা হয়ে যেতে লাগলো। আমি দেখলাম অসংখ্য কৌতূহলী মানুষ অপেক্ষা করছে বাইরে, অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি সেই গ্রহ থেকে এসেছি যেখান থেকে তাদের পূর্বপুরুষ একদিন রওনা হয়েছিল। অজানা সেই গ্রহের জন্য সমস্ত ভালোবাসা এখন হাত বাড়িয়েছে আমার দিকে। যারা আমার চারপাশে দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই বেশ বয়স্ক। আমি একটু অবাক হয়ে লক্ষ্য করলাম দীর্ঘ ৫,০০০ বৎসর একটি সম্পূর্ণ ভিন্ন গ্রহে কাটিয়ে মানুষের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। সাধারণ মানুষের চেয়ে শুধু একটু লম্বা, চেহারা একটু সবুজাভ, এই পরিবর্তনটাই চট করে চোখে পড়ে। চোখগুলি অবশ্য খুব উজ্জ্বল, মনে হয় অন্ধকারে বেড়ালের চোখের মতো আলো ছড়াবে। আমার নাম ক্রিকি বলেই একজন আমার ঘাড়ে হাত রাখলেন। অল্প হেসে বললেন, আপনি আমাদের কথা ঠিক বুঝতে পারছেন তো? আমি ভদ্রলোকের দিকে তাকালাম। লম্বাটে ধরনের মুখ, ঢেউ খেলানো লম্বা চুল, মুখ ভর্তি দাঁড়ে গোফে একটি জঙ্গুলের চেহারা। আমি বললাম, খুব ভালো বুঝতে পারছি। আপনারা কি এই ভাষাতেই কথা বলেন? না, আমাদের ভাষাতেই কথা বলছি। আমাদের সবার সঙ্গেই অনুবাদক যন্ত্র আছে। আসুন, আমার নিজের ঘরে আসুন। আমার খুব ইচ্ছে করছিল বাইরে ঘুরে ঘুরে সব দেখি। এখানকার আকাশ কিরকম, গাছপালি বা কেমন দেখতে। প্রথম দিকে আমার যে নিস্পৃহ ভাব ছিল, এখন আর সেটি নেই। আমি তীব্র উত্তেজনা অনুভব করছিলাম। যাই দেখছি তাই আমাকে প্রবলভাবে আকর্ষণ করছে। ক্রিকি বললেন, আমাদের এই গবেষণাগারে 4টি ভাগ আছে। সবচেয়ে জটিল এবং সবচেয়ে জরুরি বিভাগ হচ্ছে সময় পরিভ্রমণ বিভাগ। জটিলতম কারিগরি বিদ্যা কাজে খাটানো হয়েছে এখানে। এখান থেকেই সময়ের অনুকূলে ও প্রতিকূলে যাত্রা করানো হয়। যেমন আপনি আসলেন, তারপরে আছে অধীত গণিত বিভাগ। দুরকম গণিত আছে, একটি হচ্ছে ব্যবহারিক, অন্যটি অধীত, অর্থাৎ যে গণিত এখনো কোনো কাজে খাটানো যাচ্ছে না। আমাদের এখানকার গণিত বিভাগটি হচ্ছে অধীত গণিত বিভাগ। তৃতীয় ও চতুর্থ বিভাগটি কি? তৃতীয়টি হচ্ছে পদার্থবিদ্যা বিভাগ, চতুর্থটি প্রতিপদার্থ বিভাগ। এই দুটিরই কাজ হচ্ছে অধীত গণিতকে ব্যবহারিক গণিতে পরিণত করা।
আসুন, আমি আপনাকে সব ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি ক্লান্ত নন তো? না না, আমি ঠিক আছি। আমার সব দেখে শুনে বেড়াতে খুব ভালো লাগছে। প্রথমে আপনাকে নিয়ে যাব গণিত বিভাগে। অবশ্য সেটি আপনার ভালো লাগবে না। গণিত বিভাগ দেখে আমি সত্যি হকচকিয়ে গেলাম। হাসপাতালের লম্বা ঘরের মতো মস্ত লম্বা ঘর। রোগীদের যেমন সারি সারি বিছানা থাকে, তেমনি দুধারে বিছানা পাতা। তাদের মধ্যে অদ্ভুত সব বিকৃত শরীর শুয়ে আছে। সবারই বয়স 15 থেকে 20-র ভেতর। আমাদের দেখতে পেয়ে তারা নড়েচড়ে বসল। ক্রিকি বললেন, আপনি যে কয়দিন থাকবেন এখানে, সে কয়দিন আপনাকে গণিত বিভাগেই থাকতে হবে। গণিত বিভাগের প্রধান, যিনি এই গবেষণাগারের মহাপরিচালক, তার তাই ইচ্ছা। আমি ক্রিকির কথায় কান না দিয়ে বললাম, এরা কারা? প্রশ্ন শুনে ক্রিকি যেন একটু অপ্রস্তুত হয়ে গেলেন। অবশ্যই আমি তখন অবাক হয়ে সারিবন্দি পড়ে থাকা এইসব অসুস্থ ছেলেদের দিকে তাকিয়ে আছি। কারো হাত পা শুকিয়ে সুতার মতো হয়ে গিয়েছে, কারো চোখ নেই, কেউ ধনুকের মতো বেঁকে পড়ে আছে, কারো শরীরে আবার দগদগে ঘা। আমি আবার বললাম, এরা কারা বলেন না? ক্রিকি থেমে থেমে বললেন, এরা গণিতবিদ। টাইফা গ্রহের গণিতের যে জয় জয়কার, তা তাদের জন্যই। কথা শেষ না হতেই শুয়ে থাকা অন্ধ একটি ছেলে চেঁচিয়ে বলল, এরা কারা বলেন না? ক্রিকি থেমে থেমে বললেন, এরা গণিতবিদ। টাইফা গ্রহের গণিতের যে জয় জয়কার, তা এদের জন্যই। কথা শেষ না হতেই শুয়ে থাকা অন্ধ একটি ছেলে চেঁচিয়ে বলল, টাইফা গ্রহের উন্নত গণিতের মুখে আমি থুথু দেই। বলেই সে থু করে একদলা থুথু ফেলল। ক্রিকি বললেন, এই ছেলেটার নাম নিনাশ, মহা প্রতিভাবান। আমি বললাম, এরা এমন পঙ্গু কেন? আমি কিছুই বুঝতে পারছি না। ক্রিকি বললেন, মায়ের পেটে থাকাকালীন এদের জিনের কিছু অদল বদল করা হয়েছে, যার ফলে মস্তিষ্কের একটি বিশেষ অংশের বিশ্লেষণী ক্ষমতা 1000 গুণ বেড়ে গেছে। কিন্তু ওরা ঠিক মানব শিশু হয়ে গড়ে ওঠেনি। সুতীব্র গামা রশ্মির রেডিয়েশনের ফলে যে সমস্ত জিন শরীরের অন্য অংশ নিয়ন্ত্রণ করত, তা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলস্বরূপ এই বিকলাঙ্গতা। বিজ্ঞান সবসময় কিছু পরিমাণ নিষ্ঠুর। এরা কি জন্ম থেকেই অঙ্কবিদ? না, বিশিষ্ট অঙ্কবিদরা এদের বেশ কিছুদিন অঙ্ক শেখান, কিন্তু এ তো ভীষণ অন্যায়। ক্রিকি বললেন, না, অন্যায় নয়। শারীরিক অসুবিধা ছাড়া এদের তো অন্য কোনো অসুবিধা নেই। তাছাড়া এরা মহা সম্মানিত। বৃহত্তের স্বার্থের জন্যে সবসময় কিছু ব্যক্তিগত ত্যাগের প্রয়োজন। এরকম কতজন আছে? আছে বেশ কিছু। কারো কারো কর্মক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে, কেউ কেউ এখনও শিখছে। কতদিন কর্মক্ষমতা থাকে? 5 থেকে 6 বছর। অত্যাধিক পরিশ্রমে এদের মস্তিষ্কের নিউরন অল্প সময়ে নষ্ট হয়ে যায়। তাদের দিয়ে কি করা হয় তখন? সেটা নাই বা শুনলেন। কিন্তু আমি এদের সম্বন্ধে জানতে চাই। দয়া করে বলুন, বৎসরে কতজন এমন বিকলাঙ্গ শিশু আপনারা তৈরি করেন? সরকারি নিয়মে প্রতিটি মেয়েকে তার জীবদ্দশায় একবার প্রতিভাবান শিশু তৈরির জন্য গামা রশ্মি বিকিরণের সামনে এসে দাঁড়াতে হয়। তবে সবগুলি তো আর সফল হয় না। চলুন যাই, অন্য ঘরগুলো ঘুরে দেখি। আমার যেতে ইচ্ছে হচ্ছিল না। আমি দেখলাম হাতে এক তাড়া কাগজ নিয়ে কে যেন হন্তদন্ত হয়ে দৌড়ে এলো অন্ধ ছেলেটির কাছে। ব্যস্ত হয়ে ডাকল, নিনাশ, নিনাশ। বলুন। এই হিসাবটা একটু করো। নবম নৈরাশিক গতিফলকে বৈদ্যুতিক আবেশ দ্বারা আয়নিত করা হয়েছে। পোটেনশিয়ালের পার্থক্য 6.03 মাইক্রোভোল্ট। আউটপুটে কারেন্ট কত হবে? 12 অ্যাম্পিয়ার হবার কথা, কিন্তু হবে না। লোকটি লাফিয়ে উঠে বলল, কেন হবে না? কারণ নবম নৈরাশিক একটি ভেক্টর সংখ্যা, কাজেই গতির দিক নির্ভর। ভেক্টরের সঙ্গে স্কেলারের যোগ এভাবে করা যায় না। আমি অবাক হয়ে শুনছিলাম। ক্রিকিকে বললাম, আমি এই ছেলেটির সঙ্গে আলাপ করতে পারি? ক্রিকি একটু দোমনা ভাব নিয়ে বললেন, নিশ্চয়ই। আমি নিনাশের পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, আমি তোমার বন্ধু, তোমার সঙ্গে আমি আলাপ করতে চাই। আমার কোনো বন্ধু নেই, চলে যাও এখান থেকে, নয়তো তোমার গায়ে থুথু দেব। ক্রিকি বললেন, এরা সবাই কিছু পরিমাণে অপ্রকৃতস্থ। আসুন আমরা পদার্থ বিভাগে যাই। আমি ক্লান্ত গলায় বললাম, আমার বিশ্রামের প্রয়োজন, আমার মাথা ঘুরছে। ক্রিকি আমার হাত ধরে একটি ঘরে নিয়ে গেলেন, বললেন, আপনি বিশ্রাম করুন, আমি পরে এসে আপনাকে নিয়ে যাব।
অবাক হয়ে দেখি আনার মতো দেখতে মেয়েটি সেই ঘরে হাসি মুখে বসে আছে। তাকে দেখে কেমন যেন ভরসা হলো। সে বলল, এই জায়গা কেমন লাগছে? ভালো। নাও, খাবার নাও, এখানকার খাবার ভালো লাগবে খেতে। টেবিলে বিচিত্র ধরনের রকমারি খাবার ছিল, সমস্তই তরল, যেন বিভিন্ন বাটিতে ভিন্ন ভিন্ন রঙগুলো রাখা হয়েছে। ঝাঁঝালো ধরনের টকটক লাগলো। যা দিয়ে তৈরি হোক না কেন, খুবই সুস্বাদু খাবার। মেয়েটি বলল, তুমি খুব শিগগিরই দেশে ফিরবে। কবে? তোমাদের হিসাবে 1 সপ্তাহের কম সময়ের মধ্যে। কিন্তু কি জন্য আমাকে এখানে আনা হয়েছে? আমাকে দিয়ে তোমরা কি করাতে চাও? মেয়েটি বলল, গণিত বিভাগের প্রধানের সঙ্গে তোমার দেখা হয়েছে? না, হয়নি। তিনিই তোমাকে সব বুঝিয়ে বলবেন। গণিত বিভাগের প্রধানের সঙ্গে ঘণ্টাখানেকের মধ্যে আলাপ হলো। ক্রিকি আমাকে নিয়ে গেল তার কাছে। গোলাকার একটি ঘরের ঠিক মধ্যিখানে তিনি বসেছিলেন। ঘরে আর দ্বিতীয় কোনো আসবাব নেই। সে ঘরে একটা জিনিস আমার খুব চোখে লাগলো। মেঝে থেকে ছাদ পর্যন্ত সমস্তই গাঢ় সবুজ রঙের রাঙানো। এমনকি যে চেয়ারে হেলান দিয়ে তিনি বসে আছেন, তার রঙও গাঢ় সবুজ। আমাকে দেখে ভদ্রলোক অত্যন্ত মোটা গলায় বলে উঠলেন, আমি গণিত বিভাগের প্রধান মিহি। আশা করি আপনি ভালো আছেন। আমি হকচকিয়ে গেলাম। অত্যন্ত তীব্র ও তীক্ষ্ণ চোখের চাহনি। আমার ভেতরটা যেন কেটে কেটে দেখে নিচ্ছে। শক্ত সামর্থ্য চেহারা, সমস্ত চোখে মুখে অবহেলা ও তাচ্ছিল্যের ভাব। তিনি বললেন, ক্রিকি, তুমি চলে যাও, আর আপনি বসুন। আমি একটু অবাক হয়ে বললাম, কোথায় বসবো? মেঝেতে? হ্যাঁ। কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে আমার চেয়ারে বসুন। বলে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি বললাম, আমার বসবার তেমন প্রয়োজন নেই। আপনি কি বলছেন বলুন। আপনি কি জানেন আপনাকে কেন এখানে আনা হয়েছে? না, জানি না। কোনো ধারণা আছে? না, কোনো ধারণা নেই। বলছি। তার আগে আমার দু একটি প্রশ্নের জবাব দিন তো। আপনি যে ভবিষ্যতে 5,000 বছর পাড়ি দিয়েছেন, সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? না, আমার কোনো ধারণা নেই। আপনি যে উপায়ে ভবিষ্যতে চলে এসেছেন, সে উপায়ে অতীতেও চলে যেতে পারেন, নয় কি? আমি ঠিক জানি না। আমাকে নিয়ে কি করা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারলেও অসুবিধা নেই। আপনি নিশ্চয়ই জানেন মানুষের জ্ঞান বুদ্ধি সীমাবদ্ধ। আমি কিছুই জানি না। স্কুলে আমি সমাজবিদ্যা পড়াতাম। বিজ্ঞান সম্পর্কে আমি একেবারে অজ্ঞ। আপনাকে বলছি, মন দিয়ে শুনুন। মানুষ কিছুই জানে না। তারা সময়কে অতিক্রম করতে পারে না। শূন্য ও অসীম এই দুইয়ের প্রকৃত অর্থই তারা জানে না। সৃষ্টির আদি রহস্যটা কি তাও জানে না। পদার্থের সঙ্গে শক্তির সম্পর্ক তার জানা, কিন্তু তার সঙ্গে সময়ের সম্পর্কটা অজানা। প্রতি পদার্থ কি তা সে জানে, কিন্তু প্রতি পদার্থের সময়ের ভূমিকা কি তা সে জানে না। অথচ জ্ঞানের সত্যিকার লক্ষ্য হচ্ছে এই সমস্ত রহস্য ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এইসব রহস্য মানুষ কখনো ভেদ করতে পারবে না। তার ফলস্বরূপ একটি ক্ষুদ্র গণ্ডিতে ক্রমাগত ঘুরপাক খাওয়া। আপনি বুঝতে পারছেন? বুঝতে চেষ্টা করছি। একটা সামান্য জিনিস ভেবে দেখুন। NGK 123 গ্রহটিতে মানুষ কখনো যেতে পারবে না। আলোর গতিতেও যদি সে যায়, তবু তার সময় লাগবে 1,00,000 বৎসর। সেখানে যাওয়া কি এতই জরুরি? নিশ্চয়ই জরুরি। অবিকল মানুষের মতো এক চুলও হেরফের নেই। এ জাতীয় প্রাণের বিকাশ হয়েছে সেখানে। অপূর্ব সেই গ্রহ মানুষের সমস্ত কল্পনাকে অতিক্রম করেছে, তার সৌন্দর্য ও ঐশ্বর্য। অথচ মানুষ কখনো তার নাগাল পাবে না। তবে তবে কি? যদি মানুষকে বদলে দেয়া যায়, যদি তাদেরকে মুক্তি দেয়া হয় ত্রিমাত্রিক বন্ধন থেকে, যদি তাদের নিয়ে আসা যায় চতুর্মাত্রিক জগতে, তবেই অনেক কিছু তাদের আয়ত্তে এসে যাবে। তার জন্য দরকার চতুর্মাত্রিক জগতের মহাজ্ঞানী শক্তিশালী জীবদের সাহায্য। মানুষ অবশ্যই ত্রিমাত্রা থেকে চতুর্মাত্রার রূপান্তরের আদি সমীকরণের প্রথম পর্যায় শুরু করেছে, এবং তা সম্ভব হয়েছে একটি মাত্র মানুষের জন্যে। সে হচ্ছে ফিহা। ফিহা? হ্যাঁ, ফিহা। তার অসাধারণ মেধার তুলনা মেলাভার। অথচ তিনি সঠিক পথে এগুচ্ছেন না। এই সমীকরণের দুটি সমাধান আছে। তিনি একটি বের করেছেন, অন্যটি বের করতে চেষ্টা করছেন না। কিন্তু এখানে আমার ভূমিকাটা কি? আমি কি করতে পারি? আপনি অনেক কিছুই করতে পারেন। চতুর্মাত্রিক জীবরা ফিহাকে চান। ফিহার অসামান্য মেধাকে তারা কাজে লাগাবেন। বেশ তো, আমাকে তারা যেভাবে এনেছেন ফিহাকেও সেভাবে নিয়ে আসলেই হয়।
সেইভাবে নিয়ে আসা যাচ্ছে না বলেই তো আপনাকে আনা হয়েছে। সিরানরা পৃথিবীর মানুষদের ক্ষতিকর মহাজাগতিক রশ্মির থেকে বাঁচানোর জন্য পৃথিবীর চারদিকে শক্তি বলয় তৈরি করেছে। চতুর্মাত্রিক জীবরা শক্তি বলয় ভেদ করতে পারেন না, মানুষ যা অনায়াসেই পারে। সে কারণেই ফিহাকে আনা যাচ্ছে না। আমি সেখানে গিয়ে কি করব? ফিহাকে নিয়ে আসবেন, সম্ভব না হলে ফিহাকে হত্যা করবেন। আপনি এসব কি বলছেন? যান, বিশ্রাম করুন, এই নিয়ে পরে আলাপ হবে। যান, দাঁড়িয়ে থাকবেন না। আমি উদ্ভ্রান্তের মতো বেরিয়ে আসলাম। এই মুহূর্তে আমার সেই মেয়েটিকে প্রয়োজন। সে হয়তো অনেক কিছু বুঝিয়ে বলবে আমাকে। গিয়ে দেখি মেয়েটা কাউচের উপর ঘুমিয়ে রয়েছে। শান্ত মানুষরা যেমন ঘুমায়, অবিকল তেমনি। এত নিখুঁত মানুষ যারা তৈরি করতে পারে, তাদের আমার হঠাৎ দেখতে ইচ্ছে হলো। এরাই কি ঈশ্বর? সৃষ্টি এবং ধ্বংসের অমোঘ ক্ষমতা হাতে নিয়ে বসে আছে। প্রাচীন ধর্মগ্রন্থে মহাপুরুষদের কথা আছে, তারা ইচ্ছে মতো মৃতকে জীবন দিতেন, ভূত ভবিষ্যৎ বলতে পারতেন। কে জানে, হয়তো ক্ষমতার অধিকারী চতুর্মাত্রিক জীবদের দ্বারাই এসব হয়েছে। নকল মানুষ তৈরি করে তাদের দিয়ে ভেলকি দেখিয়েছে। আনার মতো মানুষ যারা নিখুঁতভাবে তৈরি করে, তাদের কাছে কিছুই অসম্ভব নয়। আনাকে ঘুমন্ত রেখেই বেরিয়ে আসলাম। উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ালাম কিছু সময়। হাঁটতে হাঁটতে একসময় মনে হলো পথ হারিয়েছি। আমার নিজের ঘরটিতে ফিরে যাব, তার পথ পাচ্ছি না। কাউকে জিজ্ঞেস করে নেই ভেবে একটা বন্ধ দরজায় টোকা দিলাম। খুব অল্প বয়স্ক এক ভদ্রলোক বেরিয়ে এলেন, আমাকে দেখে উচ্ছ্বাসিত। আসুন আসুন, আপনার কাছে যাব বলেই তৈরি হচ্ছিলাম। সত্যি বলছি। আমি হাসি মুখে বললাম, কি করেন আপনি? আমি একজন ডাক্তার। এখানে ডাক্তারও আছেন নাকি? নিশ্চয়ই, মস্ত বড় টিম আমাদের। আমি একজন স্নায়ু বিশেষজ্ঞ। আমরা সবাই মিলে একটা ছোট্ট গবেষণাগার চালাই। খুব অল্প বয়স তো আপনার। না না, যত অল্প ভাবছেন তত অল্প নয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা ছাড়া কি বিশেষজ্ঞ হওয়া যায়? বলেই ভদ্রলোক হো হো করে হাসতে লাগলেন, যেন খুব একটা মজার কথা। জানেন, আমার যখন 5 বছর বয়স, তখন থেকেই আমি এখানে। একটা দিনের জন্যেও এর বাইরে যেতে পারিনি। সেই বয়স থেকে স্নায়ু নিয়ে কারবার আমার। বাজে ব্যাপার। তার মানে এই দীর্ঘ সময় একবারও আপনি বাবা মার কাছে যাননি? না, এমনকি আমার নিজের গ্রহটি সত্যি দেখতে কেমন তাও জানি না। তবে শুনেছি সেটি নাকি অপূর্ব, বিশেষ করে রাতের বেলা। অপূর্ব সব রং তৈরি হয় বলে শুনেছি। তাছাড়া দিনরাত্রি সবসময় নাকি হু হু করে বাতাস বইছে। আর সেখানকার ঘরবাড়ি এমনভাবে তৈরি যে একটু বাতাস পেলেই অপূর্ব বাজনার মতো আওয়াজ হয়। আপনি কি কখনো যেতে পারেন না সেখানে? ডাক্তার অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কি করে যাব? আমাদের এই সম্পূর্ণ গবেষণাগারটি একটি চতুর্মাত্রিক দেয়াল দিয়ে ঘেরা। তার মানে? একটা ডিম কল্পনা করুন। কুসুমটি যেন আমাদের গবেষণাগার, একটি ত্রিমাত্রিক জগৎ। ডিমের সাদা অংশটি হলো চতুর্মাত্রিক জগৎ, এবং শক্ত খোলটি হচ্ছে আমাদের প্রিয় গ্রহ টাইফা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এরকম হলো কেন? চতুর্মাত্রিক জীবদের খেয়াল। তবে আপনাকে একটা ব্যাপার বলি, শুনুন। ওইসব মহাপুরুষ জীবদের একটিমাত্র উদ্দেশ্য সমস্ত ত্রিমাত্রিক জগৎ বিলুপ্ত করা। তার প্রথম পদক্ষেপ হিসেবেই এই গবেষণাগার। বুঝতে পেরেছেন? না। না পারলেই ভালো। আপনি কি এসব সমর্থন করেন না? না, কেন করব? আমি বাইরের জ্ঞান বিজ্ঞানের খবর কিছু কিছু রাখি। আমি জানি ফিহা ত্রিমাত্রিক সময়ে সমীকরণের কাজে হাত দিয়েছেন। অসম্ভব মেধা তার। সমীকরণের সমাধান হওয়া মাত্র চতুর্মাত্রিক জগতের রহস্য ভেদ হয়ে যাবে মানুষের কাছে। বুঝলেন? আর এতেই মাথা ঘুরে গেছে সবার। ব্যস্ত হয়ে উঠেছে তারা ফিহাকে নিয়ে আসবার জন্যে। কিন্তু কলা, কাঁচকলা, ফিহাকে এখানে আনতে গিয়ে কাঁচকলাটিও খাও। আমি লক্ষ্য করলাম ডাক্তার ভদ্রলোক ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন। হাত নাড়াতে নাড়াতে বললেন, মানুষেরা পৃথিবীর চারদিকে শক্তি বলয় তৈরি করেছে, কিন্তু চতুর্মাত্রিক জীবদেরও সাধ্য নেই সে বলয় ভেদ করে। হাসি থামলে কাতর গলায় বললাম, আমি পথ হারিয়ে ফেলেছি, দয়া করে আমার ঘরটি দেখিয়ে দেবেন, আমার কিছুই ভালো লাগছে না। তিনি পথ দেখিয়ে নিয়ে চললেন। অবসন্নভাবে হাঁটছি। কি হতে কি হয়ে যাচ্ছে কে জানে। আবছা আলোয় রহস্যময় লম্বা করিডোর, দুই পাশে প্রকাণ্ড সব কামরা, বিচিত্র সব যন্ত্রপাতিতে ঠাসা। তিনি পথ দেখিয়ে নিয়ে চললেন। অবসন্নভাবে হাঁটছি। কি হতে কি হয়ে যাচ্ছে কে জানে।
আবছালায় রহস্যময় লম্বা করিডোর, দুই পাশে প্রকাণ্ড সব কামরা, বিচিত্র যন্ত্রপাতিতে ঠাসা, অথচ এদের কোনো কিছুর সঙ্গে আমার কোনো যোগ নেই। আমি আমার জায়গায় ফিরে যেতে চাই, যেখানে আমার স্ত্রী আছে, আমার দুটি অবোধ শিশু আছে, দুঃখ কষ্টের সঙ্গে সঙ্গে অবোধ ভালোবাসা আছে। পরবর্তী দুদিন অনুমানে বলছি, সেখানে পৃথিবীর মতো দিনরাত্রি নেই। আমার উপর বিচিত্র পরীক্ষা নিরীক্ষা হলো। এক একবার এক একটি ঘরে ঢুকি, বিকট সব যন্ত্রপাতি আমার চারপাশে বসানো হয়। তারপর ক্লান্তিকর প্রতীক্ষা। একটি পরীক্ষা শেষ না হতেই অন্যটি শুরু। বিশ্রাম নেই, নিঃশ্বাস ফেলার অবসরটুকু নেই। আমি কাউকে কিছু জিজ্ঞেস করি না। কি হবে প্রশ্ন করে? নিজেকে ছেড়ে দিয়েছি ভাগ্যের হাতে। ক্লান্তিতে যখন মরমর হয়েছি, তখন বলা হলো পরীক্ষা শেষ হয়েছে। এখন 24 ঘন্টা পূর্ণ বিশ্রাম, তারপর আমাকে পাঠানো হবে পৃথিবীতে। সমস্ত দিন ঘুমালাম। ঘুম ভাঙল দরজায় মৃদু টোকার শব্দ শুনে। গণিত বিভাগের একটি ছেলে আপনার সঙ্গে আলাপ করতে চায়, কিছু বলবে, খুব জরুরি। রোগামতো একটি লোক খুব নিচু গলায় বলল কথাগুলি। আমি বললাম, কে সে? নিনাশ। আপনি আসুন আমার সঙ্গে। আমি নীরবে তাকে অনুসরণ করলাম। আমার মনে হলো কিছু একটা তো হয়েছে। থমথম করছে চারিদিক। আনার মতো মেয়েটিও নেই কোথাও। সবাই যেন অপেক্ষা করছিল আমার জন্য। আমি যেতেই উৎসুক হয়ে নড়ে চড়ে বসল সবাই। তুমি আমার সঙ্গে আলাপ করতে চেয়েছিলে? নিনাশ বলল, হ্যাঁ। আপনি জানেন কি টাইফা গ্রহ অদৃশ্য হয়েছে? আমি কিছুই জানি না। তাহলে আমার কাছ থেকে জানুন। অল্প কিছুক্ষণ হলো সমস্ত গ্রহটি চতুর্মাত্রিক গ্রহে পরিণত করা হয়েছে। কেমন করে জানলাম? ত্রিমাত্রিক গ্রহকে চতুর্মাত্রিক গ্রহে পরিণত করার নির্দিষ্ট হিসাব আমরা করছি। আমরা সব জানি। শুধু যে টাইফা গ্রহই অদৃশ্য হয়েছে তাই নয়, একটি বৃত্তাকার স্থান ক্রমশই চতুর্মাত্রিক জগতে প্রবেশ করছে, এবং আপনার পৃথিবী সেই বৃত্তের ভিতরে। বুঝলেন? আমি বললাম, আমার তাহলে আর প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনাকেই তাদের প্রয়োজন। পৃথিবীর বিজ্ঞানীরা নিশ্চয়ই চুপ করে বসে নেই। নিশ্চয়ই তারা এই বিপদ থেকে উদ্ধার পেতে চেষ্টা করবে। ফিহার মতো বিজ্ঞানী যেখানে আছেন। আমি খুব ভালো করে জানি মহাজ্ঞানী ফিহা একটি বুদ্ধি বের করবেনই। যাক, ওসব ছেড়ে দিন। আপনাকে কি জন্য পাঠানো হবে জানেন? না, আপনাকে পাঠানো হবে যেন ফিহা পৃথিবী রক্ষার কোনো পরিকল্পনা করতে না পারেন তাই দেখতে। ফিহার যাবতীয় কাগজপত্র আপনাকে নষ্ট করে ফেলতে হবে। এমনকি প্রয়োজন হলে আপনাকে বলবে ফিহাকে হত্যা করতে। কিন্তু শুনুন, তা করতে যাবেন না। বুঝতে পারলেন? টাইফা গ্রহ চলে গেছে, পৃথিবী যেন না যায়। ঘর থেকে বেরিয়েই দেখি আনা হাসি মুখে তাকিয়ে আছে। আমাকে বলল, সুসংবাদ, তুমি অল্প কিছুক্ষণের ভেতর পৃথিবীতে যাবে। তোমাকে কি করতে হবে তা মিহি বুঝিয়ে বলবেন। আনা, চতুর্মাত্রিক জীবরা যখন তোমার মতো মানুষ তৈরি করতে পারে, তখন ওদেরকে পাঠালেই পারতো পৃথিবীতে। ওরাই করতে পারতো যা করার। তৈরি মানুষ শক্তি বলায় ভেদ করতে পারে না। কিন্তু আনা, তোমরা আমাকে যা করতে বলবে তা আমি করব না। নিনাশ কিছু বলেছে তোমাকে? না, ঠিক সেজন্যে নয়। আমার মন বলছে আমি যা করব তা অন্যায়। বাজে কথা রাখো, তুমি করবেই। আমি করবই যদি না করি। না করলে ফিরে যেতে পারবে না তোমার স্ত্রী পুত্রের কাছে। খুব সহজ সত্য। তুমি কি তোমার ছেলেমেয়ের কাছে ফিরে যেতে চাও না? চাই। তাছাড়া আরেকটা দিক ভেবে দেখো, তোমার তো কিছুই হচ্ছে না। তুমি তোমার কাজ শেষ করে পৃথিবীতে নিজের ছেলেমেয়ের কাছেই ফিরে যাবে। তারও 5,000 বছর পর পৃথিবীর পরিবর্তন হবে, তার আগে নয়। এসো মিহির কাছে যাই, তিনি তোমাকে সব বুঝিয়ে দেবেন। ও কি, তুমি কাঁদছো নাকি? না, আমি ঠিক আছি। বইটি অর্ধ সমাপ্ত। এরপর আর কিছু নেই। উত্তেজনায় মাথুর হাঁপাতে লাগলেন। সে মেয়েটি কোথায় যে তাকে এই বইটি দিয়ে গেছে? তার সঙ্গে এই মুহূর্তে কথা বলা প্রয়োজন। মাথুর ঘরের বাতি নিভিয়ে বেরিয়ে এলেন। বাইরে ভোরের আলো ফুটেছে। ঘুমন্ত শিরানপল্লীর ভেতর দিয়ে চলে গিয়েছে নির্জন পথ। মাথুরের অল্প অল্প শীত করছিল। মেয়েটি কোথায় আছে তা তিনি জানেন। দরজায় টোকা দিতেই লি বলল, কে? আমি আমি মাথুর। লি দরজা খুলে দিল। মাথুর খুব ঠান্ডা গলায় বললেন, বইটির শেষ অংশ কোথায়? শেষ অংশ আমি পাইনি, আমি তন্ন তন্ন করে খুঁজেছি। মাথুর ধীরে ধীরে বললেন, লোকটি তার অভিজ্ঞতার কথা লিখে যেতে পেরেছে। তার মানে হলো সে ফিরে এসেছে।
অর্থাৎ তার উপর যে দায়িত্ব ছিল তা সে পালন করেছে। সহজ কথায়, ফিহাকে পৃথিবী রক্ষার কোনো পরিকল্পনা করতে দেয়নি। ফিহাকে আমাদের বড় প্রয়োজন। মাথুর আপন মনে বিড়বিড় করে উঠলেন। একসময় নিঃশব্দে উঠে এলেন। নিকি ঘরে ঢুকে থমকে গেল। সারা গায়ে চাদর জড়িয়ে ফিহা শুয়ে আছেন। ৯টার মতো বাজে। এই সময় তিনি সাধারণত অঙ্ক কষেন, নয়তো দুলে দুলে বাচ্চাদের মতো বই পড়েন। নিকি বলল, আপনার কি শরীর খারাপ হয়েছে? ফিহা বললেন, শরীর নয়, মাথা খারাপ হয়ে গেছে। কাল সারা রাত আমি ভূত দেখেছি। ভূত? হ্যাঁ, জলজন্ত ভূত। মানুষের গলায় কথা বলে, বাতি জ্বালালেই চলে যায়, আবার ঘর অন্ধকার করলে ফিরে আসে। অদ্ভুত ব্যাপার। সকালবেলায় শুয়ে শুয়ে তাই ভাবছি। নিকি বলল, রাত দিন অঙ্ক নিয়ে আছেন, মাথাকে তো আর বিশ্রাম দিচ্ছেন না, সেজন্যই এসব হচ্ছে। ভালো করে খাওয়া দাওয়া করুন। একজন ডাক্তার আনবো? না না, ডাক্তার ফাক্তার লাগবে না। আর বিশ্রামের কথা বলছো? সময় তো খুব অল্প, যা করতে হয় এর ভেতর করতে হবে। নিকি দেখল ফিহা খুব সহজভাবে কথা বলছেন। সাধারণত দুটি কথার পরই তিনি রেগে যান, গালিগালাজ করতে থাকেন। রাগ খুব বেশি চড়ে গেলে হাতের কাছে যে কাগজটা পান তা কুচি কুচি করে ফেলেন। রাগ তখন একটু পরে। নিকি ভাবল, রাতে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য আজ ফিহার গলায় এরকম নরম সুর। নিকি চেয়ারে বসতে বসতে বলল, কি হয়েছিল ফিহা? ভূতটা কি আপনাকে ভয় দেখিয়েছিল? না, ভয় দেখায়নি, বরং খুব সম্মান করে কথা বলেছে। বলেছে, এই যে চারদিকে রব উঠেছে, মহাসংকট মহাসংকট, এসব কিছু নয়, শুধুমাত্র পৃথিবীর ডাইমেনশন বদলে যাবে। আর নতুন ডাইমেনশনে জ্ঞান বিজ্ঞানের সুবর্ণ সুযোগ, এবং সেখানে নাকি আমার মতো বিজ্ঞানীর মহা সুযোগ সুবিধা। কাজেই আমি যেন এমন কিছু না করি যাতে এই মহাসংকট কেটে যায়। এইসব। আপনি তার কথা শুনে কি করলেন? প্রথমে কাচের গ্লাসটা ছুঁড়ে মেরেছি তার দিকে, তারপর ছুঁড়ে মেরেছি অ্যাশট্রেটা। এতেও যখন কিছু হলো না, তখন বাতি জ্বালিয়ে দিয়েছি। নিকি অবাক হয়ে বলল, আমার যেন কেমন কেমন লাগছে। সত্যি কি কেউ এসেছিল? আরে না, আসবে আবার কি। ত্রিমাত্রিক জগৎকে চতুর্মাত্রিক জগতে পরিণত করবার জন্য আমি একসময় কতগুলো ইকুয়েশন সমাধান করেছিলাম, জানো বোধ হয়। গত কয়েকদিন ধরেই কেন জানি বারবার সে কথা মনে হচ্ছে, তা থেকেই এসব দেখছি। মাথা গরম হলে যা হয়। বাদ দাও ওসব। তুমি কি চা দেবে 1 কাপ? আনছি, এক্ষুনি নিয়ে আসছি। রাত জাগরণের ফলে ফিহা সত্যি সত্যি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। আগে ভেবে রেখেছিলেন আজ সমস্ত দিন কাজ করবেন এবং সমস্ত দিন কোনো খাবার খাবেন না। ফিহা সবসময় দেখেছেন যখন তার পেটে এক কোণা খাবার থাকে না, ক্ষুধায় সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে, তখন তার চিন্তাশক্তি অসম্ভব রকম বেড়ে যায়। বিস্ময়কর যে কয়েকটি আবিষ্কার তিনি করেছেন তা ক্ষুধার্ত অবস্থাতেই করেছেন। আজ অবশ্যই কিছু করা গেল না। পরিকল্পনা অনুযায়ী নিকি সকালের খাবার দিয়ে যায়নি। গত রাতে যদি এ জাতীয় আদিভৌতিক ব্যাপারগুলো না হতো, তাহলে এতক্ষণে কাজে লেগে পড়তেন। এই চা নিন, আমি সঙ্গে কিছু বিস্কুটও এনেছি। খুব ভালো করেছ। নিকি একটু ইতস্তত করে বলল, ফিহা, আপনাকে একটা কথা বলতে চাই। বলো বলো। আগে বলুন, আপনি হাসবেন না? হাসির কথা হলেও হাসবো না? হাসির কথা নয়, আমি মানে আমার মনে কয়দিন ধরেই একটা ভাবনা হচ্ছে। আম, আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না। ফিহা বললেন, বলেই ফেলো, কোনো প্রেমের ব্যাপার নাকি? না না, কি যে বলেন। আমার মনে হয় আমরা যদি পৃথিবীটাকে সরিয়ে দিতে পারি তার কক্ষপথ থেকে, তাহলে বিপদ থেকে বেঁচে যেতে পারি। তা নয় কি? ফিহা হো হো করে হেসে ফেললেন। নিকি বললেন, কেন, পৃথিবীটাকে কি সরানো যায় না? নিশ্চয়ই যায়। তুমি যদি মঙ্গল গ্রহটাকে পারমাণবিক বিস্ফোরণের সাহায্যে গুঁড়িয়ে দাও, তাহলেই সৌরমণ্ডলে মাধ্যাকর্ষণজনিত সমতা ব্যাহত হবে এবং পৃথিবী ছিটকে সরে যাবে। তাহলেই তো হয়, পৃথিবীকে নিরাপদ জায়গাতে এই করে সরিয়ে নিলেই হয়। কিন্তু একটা গ্রহ উড়িয়ে দিতে হলে যে প্রচণ্ড বিস্ফোরণ হবে, তাতে পৃথিবীর প্রতিটি প্রাণী পুড়ে অঙ্গার হয়ে যাবে। আর পৃথিবীকে অল্প একটু সরালেই তো জীবন ধারণ একেবারেই অসম্ভব হয়ে উঠবে। ধরো, পৃথিবী যদি সূর্যের একটু কাছে এগিয়ে আসে, তাহলে উত্তাপেই সুমেরু কুমেরু যাবতীয় বরফ গলে মহাপ্লাবন, আর সূর্য থেকে একটু দূরে সরে গেলে
শীতে আমাদের শরীরে প্রোটোপ্লাজম পর্যন্ত জমে যাবে, বুঝলে? নিকির চেহারা দেখে মনে হলো সে ভীষণ হতাশ হয়েছে। ফিহা চুপচাপ চায়ে চুমুক দিতে লাগলেন। অনিদ্রাজনিত ক্লান্তি এখন আর তার নেই। নিকির সঙ্গে কথা বলতে বলতে তিনি নিজেও একটু উৎসাহিত হয়ে পড়েছেন। নিকির দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, আমি অবাক হয়ে লক্ষ্য করছি প্রতিটি মেয়ে পৃথিবী রক্ষার জন্য এক একটি পরিকল্পনা বের করে ফেলেছে। ট্রেনে আসবার পথে একটি মেয়ের সঙ্গে দেখা, সেও নাকি কি একটা বই পেয়েছে কুড়িয়ে, যা কিনা 5,000 বছরের পুরনো বই। তাতেও নাকি পৃথিবী কিভাবে রক্ষা করা যায় তার বিবরণ করে লেখা। হা হা হা। নিকি চুপ করে রইল। বেচারি বেশ লজ্জা পেয়েছে, লাল হয়ে উঠেছে চোখ মুখ। ফিহা বললেন, নিকি, তুমি কি আমার কথায় লজ্জা পেয়েছো? না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমার খুব আনন্দ হচ্ছে যে তোমরা সবাই কিছু না কিছু ভাবছো। আমার ভেতর কোনো রকম ভাবালুতা নেই। তবু তোমাদের এসব কাণ্ডকারখানা দেখে মনে হয় যে পৃথিবীর জন্যে সবার এত ভালোবাসা তা নষ্ট হয় কি করে। নিকি বলল, আপনি কিছু ভাবছেন ফিহা? নিশ্চয়ই নিশ্চয়ই, ঠান্ডা মাথায় ভাববার জন্যই তো এমন নির্জন জায়গায় এসেছি। আমি প্রাণপণে বের করতে চেষ্টা করেছি কী জন্য এমন হচ্ছে। সেই বিশেষ কারণটি কি হতে পারে যার জন্য একটি নির্দিষ্ট জায়গার সমস্ত গ্রহ নক্ষত্র লাপাত্তা হয়ে যাচ্ছে, অথচ সেই নির্দিষ্ট জায়গায় বইয়ের কিছুই হচ্ছে না। যেই মুহূর্তে কারণ জানা যাবে সেই মুহূর্তে পৃথিবীর রক্ষার উপায় একটা কিছু হবেই। আমার বয়স হয়েছে, আগের মতো খাটতে পারি না, তবু মাথার ধার একটুও ভোঁতা হয়নি। তুমি বিশ্বাস করো আমাকে। আবেগে নিকির চোখে পানি এলো। ফিহার চোখে পড়লে তিনি রেগে যাবেন, তাই সে চট করে উঠে দাঁড়িয়ে বলল, একটু আসছি। ফিহা ঘরময় পায়চারি করতে লাগলেন। হাতে সিগারেট জ্বলছে, মাথার সব সাদা চুল বাতাসে কাঁপছে। ফিহা চোখ ঈষৎ ছোট করে হেঁটে বেড়াচ্ছেন ঘরের ভেতর। মনে হচ্ছে বলছেন কিছু একটা করা প্রয়োজন, কিন্তু কি করে সেই কিছু একটা হবে তাই ভেবে পাচ্ছেন না। অন্ধকারে হাতড়ানোর কোনো মানে হয় না। ফিহা গলা উঁচিয়ে ডাকলেন, নিকি, নিকি। নিকি দৌড়ে এলো। ফিহা বললেন, আমি মাথুরের সঙ্গে একটু আলাপ করি, কি বলো? ওই মেয়েটা কি কাণ্ডকারখানা করে বেড়াচ্ছে তা জানতে ইচ্ছে হচ্ছে। নিশ্চয়ই, আমি এখনই যোগাযোগ করে দিচ্ছি। মাথুরের চিন্তাশক্তি প্রায় লোপ পেয়েছে। লিড নিয়ে আসা বইটির শেষ অংশ নেই, এতেই ক্ষিপ্ত হয়েছিলেন। এদিকে ফিহার কোনো খোঁজ নেই। সিরানপল্লীর বিজ্ঞানীরা তাকে বয়কট করেছেন। কাজকর্ম চালাচ্ছে শ্রুরা। শ্রুরা সবাইকে বলে বেড়াচ্ছে মাথুরের মাথা খারাপ হয়ে গেছে। সমস্তই মাথুরের কানে আসে। মহাকাশ প্রযুক্তিবিদ্যা গবেষণাগারের তিনি মহাপরিচালক, অথচ তার হাতে কিছুমাত্র ক্ষমতাও নেই। মাথুর সময় কাটান শুয়ে শুয়ে। নিজের ঘর ছেড়ে বাইরে যাবার কথা মনেও হয় না তার। 10 থেকে 15টি খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। কাজ বলতে এই, রাতের বেলা নির্দিষ্ট সময়ের আগে ঘুমোতে যান। ঘুম হয় না, বিছানায় ছটফট করেন। মাথুর সময় কাটান শুয়ে শুয়ে। নিজের ঘর ছেড়ে বাইরে যাবার কথা মনেও হয় না তার। 10 থেকে 15টি খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। কাজ বলতে এই, রাতের বেলা নির্দিষ্ট সময়ের আগেই ঘুমোতে যান। ঘুম হয় না, বিছানায় ছটফট করেন। সেদিনও খবরের কাগজ দেখছিলেন। সরকারি নির্দেশ থাকার জন্যেই কোথাও মহাবিপদের কোনো উল্লেখ মাত্র নেই, অথচ সমস্ত খবরের মূল কথাটি হচ্ছে বিপদ এগিয়ে আসছে পায়ে পায়ে। পাতায় পাতায় লেখা, শহরে আইন শৃঙ্খলা নেই, খাদ্য সরবরাহ বিঘ্নিত, যানবাহন চলাচল বন্ধ, কলকারখানার কর্মীরা কাজ ছেড়ে বিনা নোটিশে বাড়ি চলে যাচ্ছে, 6 জন তরুণী আতঙ্ক সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসেছে। পড়তে পড়তে মাথুরের মনে হলো তিনি নিজেও কি আত্মহত্যা করে বসবেন কোনো দিন। ট্রিট ট্রিট। যোগাযোগের স্বচ্ছ পর্দা নীলাভ হয়ে উঠল। মাথুর চমকে তাকালেন সেদিকে। এই সময় তার সঙ্গে কে কথা বলতে চায়? মাথুর, আমি ফিহা বলছি। কেমন আছো তোমরা? মাথুর উত্তেজনায় লাফিয়ে উঠলেন। পাওয়া গেছে ফিহাকে, পাওয়া গেছে। মাথুর, লি বলে সেই পাগলা মেয়েটি এসেছিল? জি এসেছিল। সে কি এখনো আছে তোমার কাছে? না, সে চলে গেছে। ফিহা, আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা ছিল। কি কথা? আমি এখন একটু ব্যস্ত। শত ব্যস্ত থাকলেও আপনাকে শুনতে হবে। আপনি কি ইদানিং কোনো আজগুবি ব্যাপার দেখেছেন? কেউ এসে কি আপনাকে ভয়টয় দেখাচ্ছে? ফিহা একটু অবাক হলেন, থেমে থেমে বললেন, তুমি জানলে কি করে? নিকি কি এর মধ্যে তোমাকেও এসব জানিয়ে বসে আছে? না না, নিকি নয়,
একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, আপনাকে সব বোঝানো যাবে না, তাছাড়া সময়ও খুব কম। বেশ, তাহলে জরুরি কথাটা সেরে ফেলো। আপনি ত্রিমাত্রিক সময় সমীকরণের সমাধান করেছিলেন। করেছিলাম, তা তো তোমার মনে থাকা উচিত। মনে আছে ফিহা, কিন্তু আপনার সমীকরণের দুটি সমাধান ছিল। মনে আছে ফিহা, কিন্তু আপনার সমীকরণের দুটি সমাধান ছিল। দুটি নয়, একটি। অন্যটিতে ইমাজিনারি টার্ম ব্যবহার করা হয়েছিল, কাজেই সেটি বাদ দিতে হবে, কারণ এখানে সমাধানটির উত্তরও ইমাজিনারি টার্মে এসেছিল। ফিহা, আমাদের দ্বিতীয় সমাধানটি দরকার। কেন? দ্বিতীয় সমাধানটি সঠিক সমাধান। মাথুর, একটা কথা বলছি, রাগ করো না। বলুন। তোমার মাথায় দোষ হয়েছে। বুঝতে পারছি এই পরিস্থিতিতে মাথা ঠিক রাখা খুব মুশকিল। আমার মাথা খুব ঠিক আছে, আমি আপনার পায়ে পড়ি, আমার কথা শুনুন। বেশ, বলো। দ্বিতীয় সমাধানটি যদি আমরা সঠিক বলে ধরে নিই, তাহলে আমরা নিজেরাই একটি চতুর্মাত্রিক জগৎ তৈরি করতে পারি। হ্যাঁ, তা করা যেতে পারে, কিন্তু সমাধানটি তো ভুল। সমাধানটি ভুল নয়, আমার কাছে তার প্রমাণ আছে। আচ্ছা ফিহা, ধরুন একদল বিজ্ঞানী একটি নির্দিষ্ট পথের সমস্ত গ্রহ নক্ষত্রকে চতুর্মাত্রায় পরিবর্তিত করেছেন। এখন তাদেরকে আমরা আটকাতে পারি যদি সেই পথে আগেই আমরা একটি চতুর্মাত্রিক জগৎ তৈরি করে রাখি। মাথুর, তোমার কথায় আমি যেন কিসের ইঙ্গিত পাচ্ছি। মাথুর, এসব কি বলছো? আমি ঠিক কথাই বলছি ফিহা, আপনি কি সমাধানটি নিজে এখন একটু পরীক্ষা করবেন? ফিহা উত্তেজিত হয়ে বললেন, আমি করছি, আমি এখনই করছি, আর তুমি নিজেও করে দেখো, সুরাকেও বলো করে দেখতে। সমাধানটি লিখে নাও। ফিহা একটির পর একটি সংখ্যা বলে যেতে লাগলেন। মাথুর এক মনে লিখে চললেন। দুজনেরই চোখ মুখ জলজল করছে। সন্ধ্যা তখনও হয়নি, শেষ বিকেলের লালচে আলো গাছের পাতায় চিকচিক করছে। ফিহা বারান্দার চেয়ার পেতে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিকেল হলেই তার মনে এক ধরনের বিষণ্ণ অনুভূতি হয়। নিকি চায়ের পেয়ালা হাতে বাইরে এসে দেখে ফিহা ভ্রু কুঁচকে দূরের গাছপালার দিকে তাকিয়ে আছেন। বাতাসে তার রূপালি চুল তীর তীর করে উঠছে। নিকি কোমল কণ্ঠে ডাকল, ফিহা। ফিহা চমকে উঠে ফিরে তাকালেন। নিচু গলায় প্রায় ফিসফিস করে বললেন, নিকি, আমার মনে হয় জ্ঞান বিজ্ঞানের সাধনা অর্থহীন। নিকি কিছু বলল না, চায়ের পেয়ালা নামিয়ে রেখে পাশেই দাঁড়িয়ে রইল। ফিহা বললেন, জ্ঞান বিজ্ঞান তো মানুষের জন্যই, আর একটি মানুষ কতদিন বাঁচে? তার মৃত্যুর সাথে সাথেই তো জ্ঞান বিজ্ঞানের সঙ্গে তার সব সম্পর্কের ইতি, ঠিক নয় কি? না, ঠিক নয়। ফিহা চুপ করে চায়ে চুমুক দিতে লাগলেন। একটু অস্বস্তির সাথে নিকি বলল, দেখুন ফিহা, আপনার সাথে তর্ক করা আমার সাজে না, কিন্তু নবম গণিত সম্মেলনে আপনি একটা ভাষণ দিয়েছিলেন। কি বলেছিলাম আমার মনে নেই। বলেছিলেন মানবজাতির জন্ম মুহূর্তেই সে একটা অত্যন্ত জটিল অঙ্ক কষতে শুরু করেছে। এক এক যুগে এক এক দল মানুষ এসেছে, আর সে জটিল অঙ্কের একটি ধাপ কষা হয়েছে। অজানা নতুন নতুন জ্ঞান মানুষের ধারণায় এসেছে। বেশ, আপনি বলেছিলেন একদিন সে অঙ্কটির সমাধান বের হবে, তখন সমস্ত রহস্যই এসে যাবে মানুষের আওতায়। বের হয়ে আসবে মূল রহস্য কি, মানুষের ছুটি হচ্ছে সেই দিন। ফিহা বললেন, এইসব বড় বড় কথা অর্থহীন নিকি। নিকি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এলোমেলোভাবে বসে থাকা ফিহাকে লক্ষ্য করল। তারপর বলল, আপনি কি অসুস্থ বোধ করছেন ফিহা? না নিকি, আজ আমার মতো সুস্থ আর কেউ নেই। একটু থেমে অন্যমনস্ক স্বরে ফিহা বললেন, পৃথিবী রক্ষার উপায় বের হয়েছে নিকি, পৃথিবী এবারও বেঁচে গেল। ফিহা বসে বসে সন্ধ্যা মেলানো দেখলেন, চাঁদ উঠে আসতে দেখলেন। তার মনে হলো এত ঘনিষ্ঠভাবে প্রকৃতিকে তিনি এর আগে কখনো দেখেননি। তার কেমন যেন বেদনাবোধ হতে লাগলো। যাবতীয় প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে সুপ্ত বেদনাবোধ জাগিয়ে তোলে। কেন কে জানে। একসময় নিকি ভিতর থেকে ডাকল, ফিহা, ভেতরে এসে পড়ুন, ভারী ঠান্ডা পড়েছে। ফিহা নিঃশব্দে উঠে এলেন। চাবি ঘুরিয়ে নিজের ঘরের দরজা খুলে বিরক্তি গলায় বললেন, আবার আবার এসেছো তুমি? ভৌতিক ছায়ামূর্তি অন্ধকারে দৃশ্যমান হয়ে উঠল। তার হাতে অদ্ভুত একটি সুচালো যন্ত্র। সে হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, আপনি আমাকে ক্ষমা করুন ফিহা। আমি তখনই ক্ষমা করব যখন তুমি আমার ঘর ছেড়ে চলে যাবে। কিন্তু ফিহা, আমি ঘর ছেড়ে চলে যেতে আসিনি। তবে কি জন্য এসেছো? আপনাকে হত্যা করতে। ফিহা এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, তাতে তোমার লাভ? তাহলেই আমি আমার ছেলেমেয়ের কাছে ফিরে যেতে পারবো। ফিহা মৃদু গলায় বললেন, ঠিক আছে,
কিভাবে হত্যা করবে? আমার কাছে শক্তিশালী রেডিয়েশন গান আছে, মহামান্য ফিহা। ফিহা জানালা খুলে দিলেন। বাইরে অপরূপ জোছনা ভাসতে ভাসতে ঘরের ভিতরে চলে এলো। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ফিহা অভিভূতের মতো বললেন, দেখো দেখো, কি চমৎকার জোছনা হয়েছে। ছায়ামূর্তির রেডিয়েশন গানের অগ্নিঝলক সেই জোছনাকে ম্লান করে দিল, কিন্তু তার মুহূর্তের জন্যই। আবার সেই উথাল পাতাল আলো আগের মতোই নীরবে ফুটে রইল। পরিশিষ্ট। পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায়নি। শ্রুরার কথা তো আগেই বলেছি। অসাধারণ চিন্তাশক্তির অধিকারী ছিলেন তিনি। সম্মানসূচক এক লাল তারা পেয়েছিলেন খুব কম বয়সেই। শেষ পর্যন্ত তিনি ফিহার চতুর্মাত্রিক সময় সমীকরণটাকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছিলেন। আর সেই স্ত্রীপুত্রের মায়ায় অন্ধ যুবকটি চতুর্মাত্রিক জগতের জীবরাজাকে পাঠালো ফিহাকে হত্যা করার জন্যে? না, তার উপর পৃথিবীর মানুষের কোনো রাগ নেই। তার লেখা থেকেই তো মাথুর জানলেন ফিহার চতুর্মাত্রিক সময় সমীকরণটি, যা তিনি ভুল ভেবে ফেলে রেখেছিলেন, তা ভুল নয়। আর তার সাহায্যেই চতুর্মাত্রিক মহাপ্লাবন রোধ করা গেল। তারপর কত যুগ কেটে গেছে, কত নতুন জ্ঞান, নতুন পথ আপনি এসে ধরা দিয়েছে মানুষের হাতে। এখন শুধু ছুটে চলা, জ্ঞানের সিঁড়ি বেয়ে সৃষ্টির মূল রহস্যের দিকে। ফিহার মতো নিবেদিত প্রাণ বিজ্ঞানীরা কতকাল ধরে অপেক্ষা করে আছেন, কবে মানুষ বলবে তোমাদের আত্মত্যাগ মানুষদের বাঁচিয়ে রাখার জন্যে, তোমাদের সাধনা আমরা ভুলিনি। আমরা আমাদের কাজ শেষ করেছি। আমাদের কাছে কোনো রহস্যই আর রহস্য নয়। ঠিক সন্ধ্যাবেলা পূবের আকাশে যে ছোট্ট তারাটি অল্প কিছুক্ষণের জন্য নীল আলো জেলে আপনিতেই নিভে যায়, পৃথিবীর মানুষ সেটি তৈরি করেছেন ফিহার স্মরণে। সেই কৃত্রিম উপগ্রহটি সিলঝিন। নির্মিত কক্ষে পরম যত্নে রাখা হয়েছে ফিহার প্রাণহীন দেহ। সেসব কতকাল আগের কথা। আজও সেই উপগ্রহটি ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারদিকে। হিসেব মতো জ্বলে উঠছে মায়াবী নীল আলো। পৃথিবীর মানুষ যেন বলছে, ফিহা, তোমাকে আমরা ভুলিনি। আমাদের সমস্ত ভালোবাসা তোমাদের জন্যে। ভালোবাসার নীল আলো সেজন্যই তো জেলে রেখেছি। সম্মানিত শ্রোতা, এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ রচিত সায়েন্স ফিকশনমূলক গল্প তোমাদের জন্য ভালোবাসা। আশা করি গল্পটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। গল্প পাঠে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দ্যুতি। এবারের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো গল্প কিংবা উপন্যাস নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।